আসসালামু আলাইকুম এভরিওয়ান। 16 বছর পর গল্প। চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। পিছন দিক থেকে কেউ একজন বলে, আমি বলছি আদিব কার কাছে ছিল। পরিচিত কণ্ঠ হওয়ায় অবাক হয়ে সকলে পেছনে ফিরে তাকায়। বাবা বলল, তুই? সে বলল, হুম আমি। ভাইয়া বলল, আপনি জানতেন আদি কোথায় ছিল? সে বলল, হুম জানতাম। মা বলল, তাহলে এতদিন কেন বলেননি সত্যিটা মিজান ভাই? ইনি হলেন আদির বাবার বন্ধু মিজান সাহেব, যিনি আদিবের এই বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছে। মিজান সাহেব বলল, বলিনি, তার কারণ আদিব বাবা নিজেই বারণ করেছিল। ভাইয়া বলল, কিন্তু কেন আঙ্কেল? মিজান সাহেব বলল, সেটা আদি নিজেই ভালো করে জানে। বাবা বলল, তুই কবে থেকে আদিকে চিনিস? মিজান সাহেব বলল, 2 বছর আগে আমি যখন চট্টগ্রামে গিয়েছিলাম তখন আমার আদিবের সাথে পরিচয় হয়। সুজন বলল, ইয়েস ইউ আর রাইট, আমরা আগে চট্টগ্রামেই ছিলাম। কিছুদিন আগেই পোস্টিং দিয়ে আদিবকে ঢাকাতে পাঠানো হয়, আর আমাকে পাঠানো হয় পরে। বাবা বলল, আদি চট্টগ্রামে ছিল? মিজান সাহেব বলল, হুম। ভাইয়া বলল, কিন্তু আঙ্কেল ও কি করে পৌঁছালো সেখানে? ও তো এই ঢাকাতেই ছিল তাই না? বাবা বলল, হুম, আশরাফ তো ঠিক বলেছে। মিজান সাহেব বলল, হুম, আদিব আমাকে সবকিছুই বলেছে। সে আমাকে বারণ করেছিল তোমাদের কাছে এসব যেন আমি কখনো না বলি। তবে আজ যখন তোমরা ওর আসল পরিচয় জেনে গেছো তখন লুকিয়ে রেখে কি লাভ? বাবা বলল, বল তাহলে। মিজান সাহেব মুখ খুলতে যাবেন তার আগেই অপারেশন থিয়েটারের লাইট অফ হয়ে যায়। ডাক্তার বাহিরে বের হওয়ার সাথে সাথেই ইসি বলে, ডক্টর আদি কেমন আছে? ঠিক আছে তো? বলুন না প্লিজ, চুপ করে আছেন কেন? ইসির পাগলামি দেখে সবাই নির্বাক তাকিয়ে থাকে সেদিকে। ডক্টর বলল, দেখুন মিস জামান, শান্ত হন। আর কিছুক্ষণ আগে তো আপনারাই পেশেন্টকে নিয়ে এলেন আর নাম বললেন রাজ, এখন আদি কাকে বলছেন? কথাগুলো ডাক্তার বলে কারো উত্তরের অপেক্ষা না করে বলেন, তবে সে যেই হোক আমার কাছে একজন পেশেন্ট, এটাই বড় কথা। সুজন বলল, পেশেন্ট এখন কেমন আছে? ডক্টর বলল, আপনাদের তো আগেই বলা হয়েছিল বাঁচার আশা খুবই কম। আমরা অপারেশন করেছি, এখন জ্ঞান ফেরার অপেক্ষা। 24 ঘন্টার মধ্যে যদি জ্ঞান ফিরে তাহলে তো হলোই, আর না হলে আই এম সরি। রাতুল বলল, আপনি মজা করছেন? অগ্নি বলল, দেখুন ডক্টর, উনি একজন সিনিয়র আর্মি অফিসার, সো তার ট্রিটমেন্ট নিয়ে খামখেয়ালি করলে এর দায় পরে কিন্তু সামলাতে পারবেন না। ডক্টর বলল, কি আর্মি অফিসার? সুজন বলল, ইয়েস। ডক্টর তখন অবাক হয়ে ইসি এবং বাকি পুলিশদের দিকে তাকায়, কারণ ডক্টর জানে ছেলেটা একজন ক্রিমিনাল, আর তাই সে এতটা গুরুত্ব দেয়নি। ডক্টর এবার আগের থেকে সিরিয়াস হয়ে কিছুটা ঘাবড়ে গিয়ে উত্তর দেয়, দেখুন স্যার, আপনারা উনাকে একদম লাস্ট মুহূর্তে নিয়ে এসেছেন, তারপরও আমরা আমাদের দিক থেকে যথাসাধ্য চেষ্টা করেছি। অপারেশনটাও হয়েছে, এখন 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরাটা জরুরি। জ্ঞান না ফিরলে কিছু বলা যায় না। এইটুকু বলে ডক্টর সামনের দিকে পা বাড়ায়। ইসি বলল, ডক্টর আমি ওর সাথে দেখা করতে পারি? ডক্টর বলল, উনার তো সেন্স নেই ম্যাম। ইসি বলল, লাগবে না, আমি শুধু দেখতে চাই। ডক্টর বলল, কিছুক্ষণের মধ্যে বেডে শিফট করা হবে, তখন কেবিনে যে কোনো একজন যেতে পারবেন। ইসি বলল, প্লিজ ডক্টর একটু। ভাইয়া ইসির কাঁধে হাত রেখে বলল, ইসি বোন আমার, প্লিজ শান্ত হ। উনি তো বললেন কিছুক্ষণের মধ্যে নিয়ে আসবে, পাগলামি করিস না। ইসি এবার ভাইয়ার কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে। ইসি বলল, আমি এটা কি করলাম ভাইয়া, নিজের হাতেই? বলে আবারও সে কান্না করতে থাকে। নিশি বলল, আপি প্লিজ শান্ত হও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আদি ভাইয়া ঠিক আমাদের মাঝে ফিরে আসবে। সবাই এবার ইসিকে বুঝাতে থাকে। নির্বাক এখানে উপস্থিত পুলিশ এবং আর্মিগুলো, যারা এই ব্যাপারে কিছুই জানে না, সবাই বাহিরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর আদিকে অপারেশন থিয়েটার থেকে বের করে বেডে নিয়ে যাওয়া হয়, আর ডক্টর নিজে চলে যায় ভেতরে। কিছুক্ষণ পর তিনি বেরিয়ে এসে বলেন, বেডে আনা হয়েছে, আপনারা একজন চাইলে ভেতরে যেতে পারেন, তবে হ্যাঁ কোনো শব্দ করা যাবে না আর কান্নাও করা যাবে না। বাবা বলল, ইসি তুই যা ভেতরে, আমরা পরে যাব। আদিব শুয়ে আছে বেডে, আর তার পাশেই বসে আছে ইসি। ইসি বলল, আদি, এই আদি, আমাকে প্লিজ ক্ষমা করে দে, প্লিজ ওঠ। বিশ্বাস কর আমি জানতাম না আমি কাকে গুলি করছি, আমার তখন মাথা ঠিক ছিল না। দেখ আমি কানে ধরছি, আমি আর কোনোদিন কোনো ভুল করব না, প্রমিস। শুধু একবার উঠ প্লিজ। বাবাই মনি, ভাইয়া ভাবি, আরও বাবা মা, নিশি, সবাই তোর জন্য কত কষ্ট পেয়েছে জানিস? কত খুঁজেছি আমরা তোকে, কোথাও পাইনি। আমি নিজে তোকে সারা শহর খুঁজেছি, তোকে পাইনি বলে আমি নিজেও পরিবারের সাথে থাকিনি। তুই জানিস আমি বিদেশ থেকে ফিরে হোস্টেলে একা একা থেকেছি, আজও আমি নিজের পরিবারের সাথে থাকি না, শুধু তোর জন্য। আর তুই ফিরে এসেও সবার সামনে থেকেও নিজেকে আড়াল করে রাখলি, কি করে পারলি এটা করতে? একটুও বুঝি কষ্ট হয়নি? এই আদি বল না প্লিজ, আমার প্রশ্নের উত্তর দে। নার্স বলল, ম্যাম প্লিজ শান্ত হন, এখানে কান্নাকাটি করলে রোগীর সমস্যা হবে। ইসি বলল, আপনি বলুন না একবার ওকে চোখ খুলতে, আমার কথার জবাব দিতে। ইসি নার্সের হাত ধরে রিকোয়েস্ট করতে করতে বলে কথাগুলো। ইসির এমন অবস্থা দেখে নার্সের চোখেও পানি চলে আসে। নার্স বলল, প্লিজ আপনি শান্ত হন, খুব তাড়াতাড়ি চোখ খুলবে ইনশাআল্লাহ, অনেক বড় আঘাত পেয়েছে, এখন একটু
রেস্ট নিতে না দিলে অনেক কষ্ট হবে। ইসি বলল আমি নিজের হাতে গুলি করেছি। নিজের হাত দুটি একত্র করে কাঁদতে থাকে ইসি। নার্স মহিলাটি নিজের সাধ্যমতো চেষ্টা করছে বোঝানোর, কিন্তু কোনো কাজ হচ্ছে না। নার্স বলল, ম্যাম এভাবে কান্নাকাটি করলে কিন্তু এখানে থাকতে দিবে না ডক্টর। আপনি কি ভেতরে থাকতে চান না? ইসি বলল, কাঁদবো না আর আমি সত্যি কাঁদবো না বলে চোখের পানি মুছে নেয়। এদিকে বাহিরে সবাই অপেক্ষা করছে। ভাইয়া বলল, মিজান আঙ্কেল আপনি কি যেন বলছিলেন? ভাই কোথায় ছিল? মিজান সাহেব বলল, বলছি শুনো তাহলে। আমি যখন 2 বছর আগে চট্টগ্রামে যাই আমার একটা কাজে, তখন রাস্তায় আমার গাড়ি খারাপ হয়ে যায়। চলে গেলেন ফ্ল্যাশব্যাকে, চলুন সাথে আমরাও যাই। মিজান সাহেব চট্টগ্রামে পৌঁছে একটা গাড়ি ভাড়া করেছিলেন হোটেলে পৌঁছানোর জন্য, কারণ তিনি গাড়ি নিয়ে আসেননি। মিজান সাহেব ড্রাইভারকে বলল, কি হলো? ড্রাইভার বলল, সাব মনে হয় গাড়ি খারাপ হয়ে গেছে। মিজান সাহেব বলল, মানে? ড্রাইভার বলল, স্যার গাড়িটা খারাপ হয়ে যাবে ভাবতেও পারিনি, আমি বুঝতে পারছি না। মিজান সাহেব বলল, এখন কি হবে? ড্রাইভার আর মিজান সাহেব দুজনেই পায়চারি করতেছে। এমন সময় একটা বাইক আসে এখানে। আদি বলল, কি ব্যাপার আপনাদের, কোনো সমস্যা? মিজান সাহেব বলল, তারপর তিনি আদিকে সবটা খুলে বলেন। আদি বলল, এক কাজ করুন, আপনি আমার বাইকে চলে আসুন, আর ড্রাইভার আপনি গাড়িটা সারিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। আদি বলল, কোথায় যাবেন আঙ্কেল? মিজান সাহেব বলল, সার্কিট হাউস। আদি বলল, ওকে চলুন, আমি পৌঁছে দিচ্ছি। দুজনেই চলতে থাকে। রাস্তার মাঝখানে অনেক কথা হয় দুজনের মধ্যে। আদি বলল, এই তো আঙ্কেল চলে এসেছি। মিজান সাহেব বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা, এই যা। আদি বলল, কি হলো আঙ্কেল? মিজান সাহেব বলল, দেখেছো তোমার সাথে এতটা রাস্তা এলাম, কত কথা বললাম, অথচ নামটা জানা হলো না। আদি দুটানায় পড়ে যায়, কারণ সে তার আঙ্কেলকে ঠিকই চিনতে পেরেছে। আদি বলল, আমার নাম বলার আগেই ওর ফোন বেজে ওঠে। আদি বলল, আঙ্কেল আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, এখন আসি, আমি বিকেলের দিকে এসে গল্প করব কেমন? মিজান সাহেব বলল, আচ্ছা তুমি সাবধানে যেও। আদি চলে আসে সেখান থেকে, আর এসে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। কাজ শেষে বাসায় ফিরে সে ফ্রেশ হয়ে অনেকক্ষণ বসে চিন্তা ভাবনা করে। সে সিদ্ধান্ত নেয় মিজান আঙ্কেলকে তার পরিচয় দেবে। তাই আর দেরি না করে বাইক নিয়ে বেরিয়ে পড়ে সার্কিট হাউসের দিকে। দরজায় নক করার শব্দ পেয়ে মিজান সাহেব দরজা খুলে দেন। মিজান সাহেব বলল, আরে তুমি, এসো এসো ভেতরে এসো। আদি ভেতরে গিয়ে বসে, আর আঙ্কেল দুটো কফি অর্ডার দিয়ে দেয়। আঙ্কেল বলল, তখন কিন্তু তোমার নামটা জানা হলো না। আদি বলল, কিন্তু আমি আপনার নাম জানি। আঙ্কেল বলল, কি করে? আদি বলল, আঙ্কেল আমি আদিব, আফজালাল ইমরান সাহেবের ছেলে। আঙ্কেল বলল, কি? আদি বলল, আমি আদিব আল ইহসান। আঙ্কেল বলল, তুমি এখানে কিভাবে? আদি বলল, কেন আঙ্কেল আপনি কিছু জানেন না? আঙ্কেল বলল, না তো, আমি তো বিদেশে ছিলাম এত বছর, এই তো কিছুদিন আগে ফিরলাম। তখন আদির মনে পড়ে ছোটবেলার কথা। আদি বাড়িতে থাকতেই উনি সপরিবারে বিদেশে চলে গেছেন। আঙ্কেল বলল, কি হয়েছে, তুমি এখানে কেন? তোমার পরিবার তো ঢাকাতে, তুমি কি এখানে কোনো কাজ করো নাকি তোমার বাবার ব্যবসা এখন চট্টগ্রামেও প্রসারিত করা হয়েছে? আদি বলল, আমার কোনো পরিবার নেই আঙ্কেল। আঙ্কেল বলল, হোয়াট? আদি বলল, তারপর খুলে বলে সে সব ঘটনা। সবকিছু শোনার পর আঙ্কেল বলল, আফজাল এমনটা কি করে করলো? আদি নিশ্চুপ। আঙ্কেল বলল, আমি ভাবতে পারছি না, হাউ দ্যাট ইজ পসিবল? আদি বলল, আঙ্কেল প্লিজ আপনি কাউকে আমার কথা বলবেন না। আঙ্কেল বলল, কেন? আদি বলল, আমি চাই না, একাই থাকতে চাই। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে, এখন বলো তুমি কি করো? আদি বলল, আঙ্কেল আপনাকে পরিচয় দিয়ে দিয়েছি, আর বাকিটা বলতে এখন আর দ্বিধা নেই, আমি আর্মি অফিসার। আঙ্কেল অবাক হয়ে বলল, সত্যি? আদিব বলল, বলে পকেট থেকে ওর কার্ডটা বের করে দেখায়। আঙ্কেল বলল, আচ্ছা আদিব আমার আরেকটা প্রশ্ন। আদি বলল, জি আঙ্কেল বলুন। আঙ্কেল বলল, তুমি তো বাড়ি থেকে সেই ছোটবেলা রাগ করে বেরিয়েছিলে। আদি বলল, আঙ্কেল বলল, তাহলে তুমি এত বড় একজন আর্মি অফিসার হলে কি করে? এটাই আমার জানতে ইচ্ছে করছে। আদি বলল, বলছি আঙ্কেল, চলুন আরেকটা ফ্ল্যাশব্যাকে যাই। দিনটা আজ থেকে 16 বছর আগে, যখন আদি বাসা থেকে বেরিয়ে গেছিল। সেদিন রাগ আর অভিমান নিয়ে বেরিয়ে পড়ে আদি। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। এতটা পথ সে কান্না করতে করতেই এসেছে। রাস্তায় অনেক মানুষ তাকে দেখেছে, অনেকে তার কাছে এসে জিজ্ঞেস করেছে তার কি সমস্যা, কিন্তু আদি তাদের এড়িয়ে গেছে। ওর ছোটবেলা থেকেই নিজের ভেতরে একটা চাপা রাগ আছে, যেটা সব সময় হয় না, কিন্তু আজ হচ্ছে, তাই কোনো খেয়াল ছিল না। হাঁটতে হাঁটতে কখন বড় রাস্তায় চলে এসেছে সে জানে না। আদি ভাবে, কোথায় চলে এলাম আমি, বাসায় ফিরবো কি করে, চিন্তায় পড়ে যায় সে। তখনই আবার নিজের মনকে শক্ত করে নেয় সে। আদি বলল, ফিরবো না আমি আর বাড়িতে, বাবা আমায় খুব মেরেছে, মা কিছু বলেনি, ভাইয়া নিজে দোষ করে আমায় মার খাওয়ালো ঠিক আছে, কিন্তু আমাকে একবারও আমার বোনের কাছে কেন যেতে দিল না? ঠিক আছে, আমিও আর যাব না কোনোদিন ওদের কাছে। ভাইয়া আজ
থেকে আর কার উপর নিজের দোষ চাপাবে। এখন থেকে দেখা যাবে আরও আর ব্যথা পাই কিনা। আদি তো আর থাকবে না। সত্যিটা হলো আদি সবসময় তার বোনকে আগলে রেখেছে। নিজে এত ছোট হয়েও সে বড়দের মতো বোনকে আগলেছে। বাবা মা দুজনেই নিজেদের কাজে ব্যস্ত, আর ভাইয়া তো। আজকের ঘটনা আদির ছোট মনে অনেক আঘাত করে। মন খারাপ করে আদি আবারও চলতে থাকে। বড় রাস্তার ধারে হাঁটতে হাঁটতে সে দেখতে পায় একটা বাস এসেছে, আর সেটাই সবাই ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। আরো বাস আছে, তবে এটাই কেন সবাই উঠছে, আবার উকি ঝুঁকি মারছে, বুঝতে পারছে না। কৌতূহল জাগে তার মনে, কিন্তু আসল ঘটনা সে বুঝতে পারে না। তাই ওর ইচ্ছে জাগে এখানে ঢুকে দেখার। নিজের মন খারাপের কথা ভুলে আদি ছুটে যায় বাসটার কাছে। সবার পায়ের তলা দিয়ে কিছুটা ফাঁক ফোকর করে ঢুকে পড়ে। ঢুকে সে দেখতে পায় এখানে কি সব অদ্ভুত লোকজন কি যেন করছে। আসলে বাসটা ছিল সার্কাসের লোকেদের, আর বাসটা এখানে থামায় লোকজন মজা দেখার জন্য ভিড় করেছে। আদিও সেগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে, কারণ সে কোনোদিন এসব দেখেনি। খুব ভালোই লাগছে তার এসব দেখতে। হঠাৎ বাসটা চলতে শুরু করে, কিন্তু আদির সেদিকে খেয়াল নেই। সে আপন মনে তাদের খেলা দেখে চলেছে। বাসের লোকগুলো নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকায় তারাও আদিকে খেয়াল করছে না। বেশ কিছুক্ষণ দেখার পর এখানে গন্ডগোল শুরু হয়ে যায়। বাসে থাকা লোকগুলো পালানোর চেষ্টা করতে থাকে। এসব দেখে আদি অনেক অবাক হয়ে যায়। কয়েকজন লোক এখানে চলে আসে আর তাদেরকে আটক করে, কারণ ওরা ছিল ক্রিমিনাল। সার্কাসের আড়ালে খারাপ কাজ করে বেড়ায়। সবাইকে ধরে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাসের মধ্যে একটা ছোট ছেলেকে দেখে একজন অফিসার থমকে যায়। সে এগিয়ে আসে বাচ্চার দিকে। বেশ কিছুক্ষণ আর চোখে তাকিয়ে দেখতে থাকে। ছেলেটাকে দেখে মনে হয় সে কোনো বড়লোক বাবার সন্তান, কিন্তু এখানে কি করছে বুঝতে পারছে না। তাই অফিসার বাকি সবাইকে বাইরে বের করে দিয়ে নিজে আদিবের কাছে গিয়ে দাঁড়ায়। আদি উনাকে দেখে হা করে তাকিয়ে আছে, কারণ লোকটা দেখতে বেশ লম্বা আর খুব সুন্দর। আদির মনে হয় টিভিতে দেখা কোনো কার্টুনের হিরোর মতো। আদি হা করে তাকিয়ে আছে। বাচ্চাটাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অফিসার নিজেও অবাক হন। তিনি আরো একটু কাছে গিয়ে ওর দুটি হাত ধরে নিচে বসে পড়েন। অফিসার বলল, নাম কি তোমার? আদিব বলল, আমার নাম আদিব। অফিসার বলল, বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা, তোমার বাবার কি নাম? বাবার কথা বলায় আদির মুখটা মলিন হয়ে যায়। অফিসার আদিকে আরো অনেক কিছু বলে, কিন্তু সে তার জবাব দেয় না। অফিসার বলে, আচ্ছা তোমার বাড়ি কোথায় এটা তো বলো, কার সাথে এখানে এসেছো? আদি বলে, আমার বাড়ি নেই। অফিসার বলে, মানে? এইরকম সুন্দর আর পরিপাটি ছোট্ট একটা ছেলের মুখে এমন কথা শুনে চমকে যান বাদল সাহেব। আদি বলে, আমার বাড়ি নেই। বাদল বলে, তুমি এখানে এলে কি করে? আদি বলে, হাঁটতে হাঁটতে। বাদল বলে, আচ্ছা তা তো বুঝলাম, কোথা থেকে এসেছো বলো? আদি আর বলে না। ওকে চুপ থাকতে দেখে কিছুটা অস্বস্তির নিঃশ্বাস ফেলে চুপ করে থাকেন। স্যার ফিরবেন না? পেছন থেকে কারো কণ্ঠ শুনে বাদল পেছনে ফিরে তাকায়। বাদল বলল, হ্যাঁ। সে বলল, আচ্ছা স্যার, এই বাচ্চাটা কে? বাদল বলল, জানি না। তারপর বাদল ঘটনা খুলে বলে সাথে থাকা লোকটাকে। সে বলে, তাহলে স্যার ওকে কি করবেন এখন? বাদল বলল, চিন্তার বিষয়, এখানে একা তো ফেলে চলে যাওয়া ঠিক হবে না। আচ্ছা আমি দেখছি, দাঁড়াও। বলে বাদল আবার আদির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে। বাদল বলল, আচ্ছা আদিব, তুমি এখন কোথায় যাবে বলো তো? আদি বলল, কোথাও না, এখানেই থাকবো। বাদল ওর জবাব শুনে চমকে গিয়ে সহকর্মীর দিকে তাকায়। সে বলে, স্যার ও মনে হয় বাসা থেকে রাগ করে বেরিয়ে গেছে। বাদল বলল, কি বলছো কি? এইটুকু বাচ্চা ছেলে রাগ করে বাসা থেকে বেরিয়ে এলো? সে বলে, হতে পারে স্যার। বাদল বলল, আচ্ছা তুমি যাও, আমি দেখছি। কথাটা বলার পর সেই লোকটা চলে যায়। বাদল আবার আদির সামনে গিয়ে বসে। বাদল বলল, আচ্ছা আদিব। আদি বলল, হুম। বাদল বলল, আমার কথা শোনো, এই গাড়িটা তো এখানে থাকবে না, এটাকে থানায় নিয়ে যাওয়া হবে। তাহলে তুমি কোথায় যাবে? আদি এখনো নিশ্চুপ, কোনো কথা বলে না। বাদল বলল, আচ্ছা তুমি আমার সাথে চলো। বলে আদিবকে নিয়ে বাসটা থেকে নেমে গেল। সাথে থাকা লোকটিকে কিছু বলে নিজের গাড়িতে উঠবে, তখনই সে লোকটি বলল, স্যার আপনি ওকে কোথায় নিয়ে যাবেন? বাদল বলল, দেখা যাক, আমার কাজ তো শেষ, তোমরা দেখে নাও, আমি আসছি। সে বলল, আপনি কি এখন ফিরে যাবেন স্যার? বাদল বলল, না, আগামীকাল। সে বলল, ওকে স্যার। বাদল আদিকে নিয়ে চলে আসে নিজের জায়গায়। এসে আদিকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নেয়। এর মধ্যে অনেকবার সে আদির থেকে পরিচয় আর ঠিকানা জানতে চেয়েছে, কিন্তু আদি কিছু বলেনি, আর তাই হাল ছেড়ে দিয়েছে। সে রিসেপশনে কল করে দুজনের জন্য ডিনার অর্ডার করে দিয়ে এসে আদির পাশে বসে। এবার আর ওর পূর্ব পরিচয় জানতে চায় না। এবার সে বলে অন্য কথা। বাদল বলল, আদি। আদি বলল, হুম। বাদল বলল, কি ভাবছো তুমি? আদি মাথা নিচু করে আছে। বাদল বলল, আচ্ছা আদি, তোমাকে একটা কথা বলি। আদি বলল, বলো। বাদল বলল, তুমি তো তোমার সম্পর্কে আমাকে কিছুই বললে না। আদি বলল, কি বলবো? বাদল বলল, এই যে তোমার বাবা মা, তোমার বাসা কোথায়? আদি বলল, আমার কেউ নেই। এইটুকু একটা বাচ্চার মুখে বারবার এই কথা শুনে বাদল কিছুটা চিন্তায় পড়ে যায়। শেষে আর কিছু না ভেবেই বলে, আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? আদি কিছু বলে না। বাদল বলল, কি হতে পারি না? আদি বলে, তুমি তো অনেক বড়, কি করে বন্ধু হবে? বন্ধু তো সমান সমান হয়। বাদল বলল, বড়রাও ছোটদের বন্ধু হয়। তারপর অনেকভাবে সে
আদিকে বোঝায় আর আদি রাজি হয় বন্ধুত্ব করার জন্য। বাদল বলল আচ্ছা ঠিক আছে, তাহলে কি তুমি আমার সাথে যেতে রাজি? আদি বলে কোথায়? বাদল বলল কেন, আমার বাসায়? আদি বলে বন্ধু তাহলে এটা কার বাসা? বাদল বলে এটা তো বাসা না। আদি বলে তাহলে কি? বাদল বলল এটা হলো হোটেল, এখানে আমি দুরাত থাকতে এসেছিলাম একটা কাজে। আদি বলে তাহলে তোমার বাসা কোথায় বন্ধু? বাদল বলল চট্টগ্রামে। আদি বলে ওহ আচ্ছা। বাদল বলল তুমি চিনো মনে হচ্ছে। আদি বলে আমি তো বাবার মুখে শুনেছি নামটা। বাদল বলল তোমার বাবা কি চট্টগ্রামে থাকেন? আদি আবারও চুপ হয়ে যায়। বাদল বলল আচ্ছা বাদ দাও, এখন বলো আমার সাথে যাবে কিনা? আদি বলে যাব। বাদল বলল ওকে বাবা, বলে দুজনে আবারও গল্প করতে শুরু করে। ওদের গল্পের মাঝখানে খাবার দিয়ে যায়। বাদল নিজে খেয়ে নেয় আর আদিকেও খাইয়ে দিয়ে দুজনে শুয়ে পড়ে। আদির মাথায় হাত বুলাতে বুলাতে সে নিজেও ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম ভেঙে যায় বাদলের। সে উঠে দেখে আদি এখনো ঘুমিয়ে আছে, তাই আদিকে না ডেকে নিজে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে আদি উঠে পড়েছে। বাদল বলল গুড মর্নিং ফ্রেন্ড। আদি বলে গুড মর্নিং। বাদল বলল চলো ফ্রেশ হতে হবে এখন। দুজনেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে পড়ে। বাদল ফেরার আগে একবার এখানকার অফিসে যায়। বাদল একজন স্পেশাল আর্মি অফিসার, সে চট্টগ্রামে পোস্টিং, তবে একটা বিশেষ কাজে তাকে জরুরি তলবে ঢাকা আনা হয়। আর এখানে সে আদিকে পায়। বাদলের সাথে দেখা হয়ে যাওয়ায় আদির জীবন পাল্টাতে আরম্ভ করে। অফিস থেকে বিদায় নিয়ে বাদল আর আদি দুজনে পাড়ি জমায় চট্টগ্রামের উদ্দেশ্যে। পথিমধ্যে আদির অনেক মন খারাপ হয়। সে নিজের বাড়ি ছেড়ে, আপন মানুষ ছেড়ে, আর এখন শহর ছেড়ে চলে যাচ্ছে। ওর ভেতরে প্রচন্ড রাগ আর অভিমান কাজ করছিল, যার জন্য সে যেতে রাজি হয়ে যায়। ব্যাপারটা লক্ষ্য করে বাদল, তাই সে নানান জায়গায় গাড়ি থামিয়ে আদিকে ঘুরিয়ে দেখায়। ঢাকা থেকে নিজে ড্রাইভ করে চট্টগ্রামে ফিরতে অনেক রাত হয়ে যায় ওদের। রাতে বাসায় এসে তালা খুলে ভিতরে প্রবেশ করে। আদি চারিদিকটা ঘুরে দেখতে থাকে। বাড়িটা ওদের বাড়ির মতো বিশাল না হলেও বাড়িটা বেশ সুন্দর। বাদলের ফোন চলে আসায় সে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অনেকক্ষণ ফোনে কথা বলার পর সে ফোনটাকে টেবিলে রেখে পেছনে ফিরে আদিকে ডাক দিতে যাবে, কিন্তু আশ্চর্য ব্যাপার আদি এখানে নেই। কোথায় গেল ছেলেটা? সে তো কিছুই জানে না এই বাড়ি সম্পর্কে। আর সবচেয়ে বড় কথা, ভেতরে সব লাইট তো নিভিয়ে রাখা, তাহলে অন্ধকারে আদি কোথায় গেল? আদিকে খুঁজতে খুঁজতে বাদল বাড়ির ভেতরে যায়। সে লাইটগুলো অন করে দেয়। বাদল বলল এই কি আদিব, তুমি এখানে কি করছো? আদি বলে আমি তো দেখতে এসেছি। বাদল বলল একা একা অন্ধকারে ভয় লাগে না? আদি বলে না। বাদল বলল আরে বাহ, তুমি তো বেশ সাহসী। আদি বলে আচ্ছা বন্ধু। বাদল বলল হুম বলো। আদি বলে তোমার বাড়িতে আর মানুষ কোথায়? আদির মুখে কথাটা শুনে বাদলের মুখটা মলিন হয়ে যায়। বাদল বলল আমি এই বাড়িতে একাই থাকি। আদি বলল কেন? বাদল বলল কেউ নেই। আদি বলল তোমার কেউ নেই? বাদল বলল ছিল, তবে তারা সবাই আল্লাহর কাছে চলে গেছে। এখন রুমে চলো, ফ্রেশ হতে হবে তো। বাদল আদিকে নিয়ে চলে যায় রুমের ভেতরে। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার তৈরি করে নিজে খায় এবং আদিকে খাইয়ে দিয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ে দুজন। পরের দিন আদিকে একটা স্কুলে ভর্তি করে দেয়। বাবা মায়ের জায়গা খালি রেখে অভিভাবকের জায়গা পূরণ করে দেয়। বাদলকে এখানকার সবাই চিনে, তাই তেমন কোনো আপত্তি করেনি স্কুলের শিক্ষকরা। পরে অবশ্য বাবা মায়ের নামের প্রয়োজন হয়, কিন্তু ততদিনে বাদল আদির বাবা মায়ের পরিচয় নিয়ে আগ্রহ দেখায় না, কারণ সে বুঝে যায় আদিকে ছাড়া সে থাকতে পারবে না। আর আদিও বাদলকে বাবাই বলে ডাকে। এভাবেই চলতে থাকে ওদের দিন। দুজনে বেশ সুখেই কাটাতে থাকে। আদি এখন চট্টগ্রামে একটা ভার্সিটিতে পড়ে, আর বাদলও বেশ ভালোভাবে কাজ করে সুনাম আর প্রমোশন দুটোই অর্জন করে চলেছে। এর মধ্যে ঘটে যায় দুর্ঘটনা। সেদিন সকালে দুজনে ব্রেকফাস্ট করে বাদল একটা কেসের উদ্দেশ্যে বের হওয়ার জন্য তৈরি হয়, আর আদি ভার্সিটির উদ্দেশ্যে। আদি জানতো আজ তার বাবাই যে অপারেশনের উদ্দেশ্যে যাচ্ছে এটা অনেক ভয়ঙ্কর, তাই সে অনেকবার বাধা দিয়েছে না যাওয়ার জন্য। আদি বলল আচ্ছা বাবাই, আজকে কি যেতেই হবে? বাদল বলল হুম। আদি বলল আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না বলো, এটা অনেক রিস্ক হয়ে যাবে। বাদল মুচকি হেসে বলল ঝুঁকি ছাড়া কি জীবন চলে নাকি? আদি বলল কিন্তু জেনে শুনে এইরকম একটা মারাত্মক ঝুঁকি আমি তোমায় নিতে দিতে চাই না, প্লিজ বোঝার চেষ্টা করো। বাদল বলল শুনো, মানুষের জীবনটাই এমন, ঝুঁকি নিতে যারা ভয় পায় তাদের কি বলে জানিস? কাপুরুষ। তুই কি চাস তোর বাবাই কাপুরুষ হোক? আদি বলে কিন্তু। বাদল বলে কোনো কিন্তু নয়, আর আমি তো এর আগে অনেক এমন ঝুঁকি নিয়েছি, আমার কিছু হবে না। আদি বলে তুমি আমার কথা শোনো প্লিজ। বাদল বলল এসে শুনবো, এখন আমাকে বের হতে হবে, তুই সাবধানে যাস কেমন? বলে বাদল বেরিয়ে যায়। আর আদি মাথায় হাত দিয়ে বসে পড়ে। তার অনেক টেনশন হচ্ছে, আর মনের মধ্যে একটা ভয় কাজ করছে, কিছুই ভালো লাগছে না। তাই সে আজ বাসায় রয়ে গেল। অনেক সময় পেরিয়ে গেল, আদি শুধু ছটফট করছে, কোথাও সে শান্তিতে বসতে পারছে না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আদি বারবার ঘড়ি দেখছে। কিছুক্ষণ পর বাসার টেলিফোনটা বেজে ওঠে। অপর পাশের কথা শুনে আদি বলল আমি আসছি, এক্ষুনি আসছি। ফোনটা
ফোনটা ফেলে দিয়ে আদি বেরিয়ে পড়ে বাইক নিয়ে। হাসপাতালের সামনে এসে বাইকটা থামায় সে। এখানে বেশ ভিড় জমে আছে। সাধারণ জনগণের থেকে সাংবাদিকের সংখ্যা অনেক বেশি। সবার ভিড় ঠেলে আদি ঢুকে যায় ভেতরে। কেবিনের বাহিরে আরো অনেক সাংবাদিক আছে, সাথে আছে পুলিশ, আর্মি, প্রশাসনের অনেক লোক। আদিকে দেখে দুজন লোক ওর কাছে এসে জিজ্ঞেস করে, তুমি আদিব? আদি বলে হুম। ওরা আদির সাথে টুকটাক কথা বলে। এর মধ্যে ভেতর থেকে ডাক্তার বের হয়। ডাক্তার বলে, আপনাদের মধ্যে আদিবকে? আদি বলে, আমি ডাক্তার। বাবাই ঠিক আছে তো? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন কিছু। ডাক্তার বলল, আপনি ভেতরে যান। ডাক্তার বলতে দেরি হয়, কিন্তু আদি ডাক্তারকে ঠেলে ভেতরে ঢুকতে দেরি হয় না। ভেতরে ঢুকে দেখতে পায় তার বাবাইকে। আদিকে দেখে বাদল তার মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে ফেলে। বাদল বলে, আদি? আদি বলে, খুব শান্তি লাগছে এখন, তাই না? বাদল বলল, রাগ করিস না বাবা। আদি বলল, আমার কোনো কথাই তো তুমি শোনো না। বাদল বলল, দেখ বাবা, আমি বলে বেরিয়েছিলাম এটাই আমার লাস্ট কেস, আর দেখ এটাই হলো। আদি বলল, বেশি বুঝো তুমি। বাদল বলল, হুম। আদি আর বাদল এভাবে অনেক কথা বলে। বাদল আদিকে অনেক কিছু বোঝায়। নিজের সবকিছু অনেক আগেই আদির নামে করে দিয়েছিল, তাই এখন আর নতুন করে দেওয়ার কিছু নেই। বাদল বলল, আদি, আমার একটা ইচ্ছে পূরণ করবি বাবা? আদি বলল, একটা ইচ্ছে? তুমি তো আমায় সেই ছোট্টবেলায় অনাথ করিয়ে এনেছিলে, তারপর থেকে তো আমার সব ইচ্ছে পূরণ করেছো বাবাই, তাহলে এমন ভাবে কি করে আবদার করতে পারো? বাদল বলল, আদি, আমার তো সময় শেষ। আদি বলল, একদম চুপ, কোনো কথা বলবে না, কিছু হবে না তোমার। বাদল বলল, আচ্ছা ঠিক আছে, তোর কথা মানলাম, কিন্তু যদি হয়ে যায় তাহলে আমার ইচ্ছেটা রাখবি। আদি বলল, আবার? বাদল বলল, বল না বাবা। আদি বলল, ঠিক আছে বলো। বাদল বলল, তুই জানিস আমি যে পদটায় আছি সেটা কার? আদি বলল, তোমার পদ তোমারই হবে। বাদল বলল, না। আদি বলল, না মানে? তাহলে কার? বাদল বলল, আমার বাবাইয়ের। আদি বলল, তাহলে তো হয়েই গেল। বাদল বলল, তবে একটা কথা আছে যেটা তোকে কোনোদিন বলিনি, জানিস? আদি বলল, কি কথা? বাদল বলল, বাবাইও না আমার নিজের বাবা ছিল না। আদি বলল, কি? বাদল বলল, হুম, উনিও আমাকে কুড়িয়ে পেয়েছিলেন, আমাকে এনে নিজের ছেলের মতো মানুষ করেছেন। বাদলের কথা শুনে আদি পুরো অবাক হয়ে আছে। সে আদির কোনো উত্তরের অপেক্ষা না করে আবার বলা শুরু করলো, তুই জানিস আমি কেন বিয়ে করিনি? আদি বলল, কেন? বাদল বলল, কারণ আমার বাবাই যখন আমাকে কুড়িয়ে পায় তখন তিনিও অবিবাহিত ছিলেন। আমাকে পাওয়ার পর উনি আমাকে নিজের ছেলে বলে পরিচয় দেন, আর কোনোদিন বিয়ের কথা চিন্তা করেননি। আদি বলল, কি বলছো এসব? বাদল বলল, সেদিন তোকে পাওয়ার পর আমার নিজের অতীত মনে পড়ে যায়, সেজন্যই তোকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, ঠিক আমার বাবাইয়ের মতো। আদি বলল, আমি তো তোমার কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। বাদল বলল, বুঝতে হবে না, এখন তুই আমাকে কথা দে, আমি চলে যাওয়ার পর আমার দায়িত্বটা তুই নিবি, একজন সৎ ও সাহসী আর্মি অফিসার হয়ে দেশের সেবা করবি। কথাটা শুনে আদির মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ ওর স্বপ্ন ছিল অন্য কিছু। সে চেয়েছিল পড়াশোনা শেষ করে বিজনেসে মন দেবে, একজন নামকরা বিজনেসম্যান হবে, তারপর বিজনেসের জগতে সে দেখা করবে তার বাবা আর ভাইয়ার সাথে। কিন্তু সে কোনোদিন তার এই ইচ্ছের কথাটা মুখ ফুটে বলেনি কারো কাছে। যদি বলতো তাহলে হয়তো বাদল তাকে এমন দায়িত্ব দিত না, বরং তার জন্য বিজনেসের ব্যবস্থা করে রেখে যেত। আদি নিজের ভাবনায় ডুবে গেছে, আর এতটা ডুবে গেছে যে বাদলের ডাক তার কান অব্দি পৌঁছায়নি। বেডের উপর থাকা আদির হাতের উপর কারো হাত পড়ায় তার ধ্যান ভঙ্গ হয়, আর সে চমকে ওঠে। আদি বাদলের দুই কাঁধে হাত দিয়ে ডাকতে থাকে, বাবাই, কিন্তু এতক্ষণে তার বাবাই তাকে ছেড়ে চলে গেছে। ঘটনা আদি বুঝতে পেরে জোরে চিৎকার করতে থাকে, বাবাই বাবাই বলে। আদির চিৎকার শুনে বাইরে থেকে ভেতরে ছুটে আসে ডাক্তার। ডাক্তার বলে, দেখি সবাই সরে দাঁড়ান। আদি বলল, ডাক্তার, বাবাইকে ডেকে দিন, উঠতে বলুন প্লিজ। ডক্টর হাতটা চেক করে বলে, শি ইজ নো মোর। আদি এবার পাথর হয়ে যায়। বাদলকে হাসপাতাল থেকে রিলিজ করানোর পর তার অন্তিম কাজ শেষ করে সবাই ফিরে যায় যার যার কাজে। দুজন অফিসার আসে আদির কাছে, তারা জানে আদি কে আর দুজনের কি সম্পর্ক। দুজনেই আদিকে সান্ত্বনা দেয়, কিন্তু আদি তাদের সান্ত্বনা উপেক্ষা করে বলে ওঠে, স্যার, আমি বাবাইয়ের জায়গাটা নিতে চাই। আদির কথা শুনে দুজনেই অবাক হয়ে যায়। তারা তাকে বলে, এখন তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, আগে শোকটা কাটুক কিছুটা, তারপর না হয় ভাবা যাবে। আদি বলল, আমি কিছু ভাবতে চাই না, আমি জয়েন হতে চাই। আমাকে কি কি করতে হবে, কি কি পরীক্ষা দিতে হবে, আপনি তা বলুন। অফিসার বলল, তোমাকে তেমন কিছু করতে হবে না, বাদল সাহেব সব ব্যবস্থা করে রেখে গেছেন। আদি বলল, কি? অফিসার বলল, হুম, তবে তোমাকে ট্রেনিং করতে হবেই, এটা সবাইকে মেনে চলতে হয়। আদি বলল, আমি রাজি। শুরু হয়ে যায় আদির নতুন পথ চলা। নিজের সুপ্ত স্বপ্ন নিজের ভেতরেই কবর দিয়ে দেয় সে। কেউ জানতে পারেনি ওর সেই স্বপ্নের কথা, আর ভবিষ্যতে জানার পথগুলো আজ সে বন্ধ করে দিল। শুরু করলো নতুন জীবন। কথাগুলো বলতে বলতে আদির চোখে পানি চলে আসে। তা দেখে মিজান সাহেব এগিয়ে এসে আদির কাঁধে হাত রাখেন। মিজান সাহেব বলল, কেঁদো না বাবা, কেন কাঁদছো? তুমি তো তোমার বাবাইয়ের ইচ্ছে পূরণ করেছো। হয়তো সে তোমার মুখ থেকে জীবিত অবস্থায় শুনতে পায়নি তোমার কথা, কিন্তু তাতে কি হয়েছে? তুমি তো তার ইচ্ছে
পূরণ করেছো। আদি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের চোখের পানিটা গড়িয়ে পড়ার আগেই মুছে নেয়। মিজান সাহেব বলল, তার মানে তোমরা গত 3 পুরুষ ধরে রক্তের সম্পর্ক ছাড়াই একই প্রফেশনে আছো আর একই ভাবে। আদি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, হুম। মিজান সাহেব বলল, বেশ মজার কিন্তু ব্যাপারটা। আচ্ছা, তোমার কি আজও নিজের পরিবারের সাথে দেখা হয়নি? আদি বলল, না, গত হয়ে যাওয়া 14 বছরে আমি কখনো ঢাকা যাইনি। মিজান সাহেব বলল, ওহ আচ্ছা। আদি বলল, আঙ্কেল আমাকে বের হতে হবে, পরে এক সময় আপনার সাথে আড্ডা দেব, কেমন? মিজান সাহেব বলল, আচ্ছা ঠিক আছে। আদি বেরিয়ে যায় হোটেল থেকে, আর মিজান সাহেব বসে বসে ভাবতে থাকেন আদির বলা কথাগুলো। ওনার একবার ইচ্ছে হয় আফজাল সাহেবকে, মানে আদির বাবাকে, এই সুখবরটা দিতে। উনি আদির খোঁজ পেয়েছেন, কিন্তু পরক্ষণেই আদি বারণ করে গেছে ভেবে আর বলে না। কি অদ্ভুত ব্যাপার, গত 3 পুরুষ ধরে একই ঘটনা কাকতালীয় ভাবে ঘটে গেল। আচ্ছা, আদির জীবনটাও কি এভাবেই যাবে, নাকি কাকতালীয় ব্যাপার আর ঘটবে না? এগুলো ভাবতে ভাবতেই দরজায় কেউ নক করলে মিজান সাহেব ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসেন। মিজান সাহেবের সাথে আদির পরিচয় হয়েছে প্রায় 2 বছর হতে চলল। এর মধ্যে দুজন অনেকবার দেখা করেছে, কথা বলেছে। আজ 2 দিন হলো মিজান সাহেব চট্টগ্রাম থেকে ঢাকা ফিরেছেন। এতদিন সেখানেই ছিলেন। মিজান সাহেব নিজের কম্পিউটারে কিছু একটা করছিলেন, এমন সময় উনার ফোনটা বেজে ওঠে। মিজান সাহেব বলল, হ্যালো। আদি বলল, হ্যালো আঙ্কেল। আঙ্কেল বলল, হ্যাঁ বলো আদি, কি খবর? আদি বলল, খবর ভালো, আপনি কেমন আছেন? আঙ্কেল বলল, আমিও মোটামুটি ভালো আছি। তা হঠাৎ কি মনে করে? তুমি তো কখনো নিজে থেকে কল দাও না। আদি বলল, আঙ্কেল আপনার একটা সাহায্য আমার প্রয়োজন। আঙ্কেল বলল, কি সত্যি? আমি ঠিক শুনছি তো? আদি বলল, হুম আঙ্কেল। আঙ্কেল বলল, তা বলো তোমার আঙ্কেল তোমাকে কিভাবে সাহায্য করতে পারে? আদি বলল, আঙ্কেল আমায় একটা বিশেষ কাজে ঢাকা আসতে হবে। আঙ্কেল বলল, ওহ সে তো ভালো কথা, কিন্তু তুমি না বললে তুমি জীবনে কোনোদিন ঢাকা আসতে চাও না? আদি বলল, বলেছিলাম, কিন্তু এখন যেতে হবে। আঙ্কেল বলল, আচ্ছা এসো, তা আমি কি সাহায্য করব? আদি বলল, আপনাকে করতে হবে, আমাকে একটা বাড়িতে ভাড়া থাকার ব্যবস্থা করতে হবে। আঙ্কেল বলল, কি বলছো তুমি? এটা কোনো সাহায্য হলো? তুমি আমার বাসায় থাকবে। মিজান সাহেব কথাটা বলে আদির উত্তরের আশা না করে বলতে থাকেন, আচ্ছা তুমি তো অফিসের কাজে আসছো। আদি বলল, হুম। আঙ্কেল বলল, তাহলে বাসা ভাড়া কেন খুঁজো? আদি বলল, আঙ্কেল আগে আমার পুরো কথাটা শুনেন। আঙ্কেল বলল, বলো। আদি বলল, আঙ্কেল আমি আমাদের বাড়িতে 2 মাসের জন্য ভাড়া নিতে চাই। আঙ্কেল বলল, তোমার বাড়িতে? আদি বলল, হুম। আঙ্কেল বলল, কেন বলো তো? আদি বলল, আঙ্কেল প্রয়োজন আছে। আঙ্কেল বলল, ওহ আমাকে বলা যাবে না তাই তো? আদি বলল, তেমন বিষয় না। আঙ্কেল বলল, তাহলে? আদি বলল, আসলে আঙ্কেল হয়েছে কি? তারপর আদি পুরো ঘটনা খুলে বলে। সে চট্টগ্রামে বসেই খোঁজ নিয়ে জানতে পেরেছে 2 মাস বাদে তার বোনের বিয়ে, আর সে যেহেতু এখন ঢাকাতে যেতে বাধ্য, তাই বোনের বিয়েটা মিস করতে চায় না। আর সবচেয়ে বড় কথা, যে কাজে যাচ্ছে সেই কাজটা ওদের বাড়ি থেকে করলে ওর আসতে যেতে সুবিধা হবে। সব শুনে মিজান সাহেব বলেন, এই ব্যাপার? আদি বলল, হুম আঙ্কেল। আঙ্কেল বলল, ডোন্ট ওয়ারি, আমি সব ব্যবস্থা করে দেব। আদি বলল, থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল, এখন রাখি, একটু কাজ আছে। আদি ফোনটা কেটে টেবিলে ফোন রেখে কিছু একটা কাজ করতে যাবে, অমনি ফোনটা আবার বেজে ওঠে। আদি বলল, এখন আবার কে? কথাটা বলে ফোনটা হাতে নিয়ে দেখতে পায় তার সিনিয়র অফিসারের নাম্বার। আদি বলল, হ্যালো স্যার। স্যার বলল, হ্যালো, হাউ আর ইউ? আদি বলল, আই এম ফাইন স্যার। স্যার বলল, ওকে গুড, তুমি আসছো তো ঢাকা? আদি বলল, ইয়েস স্যার। স্যার বলল, গুড, এখানে তোমার থাকা খাওয়ার সব ব্যবস্থা করে রাখছি। আদি বলল, স্যার? স্যার বলল, হুম বলো। আদি বলল, আমার জন্য আপনাকে কিছু করতে হবে না। স্যার বলল, মানে? আদি বলল, আমি ব্যবস্থা করে রাখছি স্যার। তারপর আদি তার স্যারকে সবকিছু খুলে বলে। 3 দিন পর আদি চট্টগ্রাম থেকে ঢাকার পথে পাড়ি জমায়। তারপর কি হলো তা তো আমাদের সকলের জানা। মিজান সাহেব এতক্ষণে এক নাগারে কথাগুলো বলে গেছেন, আর উপস্থিত সবাই তা শুনছে। ভাইয়া বলল, আচ্ছা আঙ্কেল, আপনি কেন এত বড় সত্যিটা আমাদের থেকে লুকিয়ে রাখলেন? মিজান সাহেব বলল, আশরাফ আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আদিব বারণ করে রেখেছে। ভাইয়া বলল, আদি বারণ করলো আর আপনিও আমাদের থেকে লুকিয়ে রাখতে পারলেন? মা বলল, যা হওয়ার তা হয়ে গেছে, এখন আর রাগ দেখিয়ে কি লাভ? বাবা বলল, হুম তোর মা ঠিকই বলেছে, এখন এসব বাদ দে। মিজান সাহেব বলল, আর সবচেয়ে বড় কথা হলো আদি তো সিক্রেট মিশনে আছে, আমি কি করে বলি বলতো? নিশি বলল, ওরে বাবা, এতদিন ধরে একই বাড়িতে থেকে আদি ভাইয়া সিক্রেট মিশন পরিচালনা করছে, আর আমরা কিছুই বুঝলাম না? নিশির মুখে হঠাৎ এই কথা শুনে সবাই অবাক হয়ে ওর দিকে তাকায়। এর মধ্যে থাকা অনেকে আবার ওর কথাকে যুক্তিসঙ্গত মনে করে মাথা দোলায়। নিশি বলল, অবশ্য আমি প্রথম থেকে এখানে ছিলাম না, যদি থাকতাম তাহলে আরো আগেই বুঝে যেতাম। সুজন বলল, হুম বুঝতেন তো, আপনি তো এখনই বুঝে গেছেন, ইয়া বড় বড় গুন্ডা আপনাদের বাড়িতে বসে আছে, কি সুন্দর বুঝলেন আপনি। নিশি কিছু বলতে যাবে তার আগেই ওর বাবা ওকে থামিয়ে দেয়। সুজন বলল, আপনারা তো এটাও জানতেন না যে আরো আগে থেকেই আরেকজন আপনাদের বাড়িতে থেকেই এই কাজে জড়িত? ভাবি বলল, মানে? সুজন বলল, আমি আপনাদের বাড়ির পুলিশ অফিসারের কথা বলছি। ভাবি বলল, ওহ
সুজন বলল, আপনাদের মেয়ে একজন পুলিশ অফিসার, আপনারা সেটাই জানতেন না, খোঁজ রাখেননি। আপনারা খোঁজটা রাখেন কি বলবেন? সুজন একাই বকবক করে যাচ্ছে, ওর কথার উত্তর কেউ দিচ্ছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। আসলে কারো বলার কিছুই নেই, ছেলেটা যা বলছে সব ঠিক বলছে। তাদের কথার মাঝখানেই ডক্টর আদির কেবিনে ঢুকে যায় এবং কিছুক্ষণ বাদে বেরিয়ে আসে। মা বলল, ডক্টর কি অবস্থা আমার ছেলের? ডক্টর বলল, দেখুন অবস্থা আগের মতোই, 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এই বলে ডাক্তার এখান থেকে চলে গেলেন। সুজন বলল, আপনারা তো এখানে থাকবেন বলেই মনে হয়, থাকুন, আদির জ্ঞান ফিরলে আমাদের ইনফর্ম করে দিবেন। আমরা বের হলাম বলে সে বাকিদের ইশারা করে এগোতে বলে নিজে আবার পিছিয়ে গেল। সুজন বলল, রাতুল। রাতুল বলল, ইয়েস স্যার। সুজন বলল, তুমি বরং হাসপাতালে থেকে যাও। রাতুল বলল, ওকে স্যার। সুজন বলল, চারদিকে খেয়াল রেখো। রাতুল বলল, ওকে স্যার, ডোন্ট ওয়ারি, আমি আছি, সবটা দেখে নিব। সুজন বলল, অল দ্য বেস্ট বলে বাকি তিনজনকে বের হতে বলল। হাসপাতালের সবাই ওদের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ওরা চারজন হাসপাতালের বাইরে এসে নিজেদের বাইকগুলো বের করে নেয়। অগ্নি বলল, স্যার এখন আমরা কোথায় যাব? সুজন বলল, অফিসে। নীরব বলল, অফিসে? সুজন বলল, হুম। আয়াস বলল, স্যার এখন যদি মিস্টার চৌধুরী সবটা জেনে যায় তাহলে কি হবে? আয়াসের কথা শুনে সবাই ওর দিকে তাকায়। ব্যাপারটা ওরা এতক্ষণ ভেবে দেখেনি। সুজন বাইকে বসে গেছিল, সে বাইক থেকে নেমে আবার আয়াসের সামনে এসে দাঁড়ায়। সুজন বলল, তোমার কি মনে হয় আয়াস, আমরা হাসপাতালে ওপেনলি সবার সামনে সবটা বলে দিলাম, আর এই খবরটা মিস্টার চৌধুরীর এখনো জানা বাকি রয়ে গেছে? সুজনের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। অগ্নি বলল, স্যার কি বলছেন? তাহলে তো সমস্যা হয়ে যাবে, তাই না? সুজন বলল, যা হবে দেখা যাবে, এখন সবাই চলো অফিসে। বাড়ির সবাই হাসপাতালে অপেক্ষা করছে আদির জ্ঞান ফিরার। চলুন দেখে আসি আরসি আঙ্কেল কি করছেন। নিজের কেবিনে ঢুকে একটা দরকারি জিনিস খুঁজে পাচ্ছেন না রউফ চৌধুরী, আর সেটাই খুঁজে চলেছেন তিনি মনোযোগ দিয়ে। ঠিক তখনই উনার ফোনটা বেজে ওঠে। অপর পাশের কথা শুনে তিনি বললেন, আমি এক্ষুনি আসছি। ফোনটা কেটে তিনি বেরিয়ে গেলেন হাসপাতালের উদ্দেশ্যে। আপনারা হয়তো ভাবছেন মিস্টার চৌধুরী হয়তো আদিবের কাছে যাচ্ছে, কিন্তু না, উনি যাচ্ছেন ওনার ছেলের কাছে, মানে রাফসান চৌধুরীর কাছে। চৌধুরী সাহেব হাসপাতালে ঢুকে সোজা চলে যান ছেলের কাছে। কোমা থেকে বেরিয়ে এসেছে রাফসান। আজকে মিস্টার চৌধুরী ভীষণ খুশি। উনি কথা দিয়েছিলেন ছেলে সুস্থ হওয়ার আগেই তাকে খুঁজে বের করবেন যে তার ছেলের এই অবস্থার জন্য দায়ী, কিন্তু পারেননি। তার আগেই রাফসান ঠিক হয়ে গেছে। নিজের মনে মনে কথাগুলো ভেবে চলেছেন মিস্টার চৌধুরী। এমন সময় পেছন থেকে কেউ একজন বলে ওঠে, যেহেতু এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, তাই তোমাদের থেকে একটা করে লাইক ও কমেন্ট আশা করতেই পারি। আশা করি তোমরা করে দিবা। চৌধুরী সাহেব হাসপাতালে ঢুকে সোজা চলে যান ছেলের কাছে। কোমা থেকে বেরিয়ে এসেছে রাফসান। আজ মিস্টার চৌধুরী ভীষণ খুশি, তবে তার মন খারাপ। উনি কথা দিয়েছিলেন ছেলে সুস্থ হওয়ার আগেই তাকে খুঁজে বের করবেন যে তার ছেলের এই অবস্থার জন্য দায়ী, কিন্তু পারেননি। তার আগেই রাফসান ঠিক হয়ে গেছে। নিজের মনে মনে এগুলো কথা ভেবে চলেছেন মিস্টার চৌধুরী। এমন সময় পেছন থেকে কেউ একজন বলে ওঠে, স্যার আসবো? মিস্টার চৌধুরী অবাক হয়ে বলল, তুমি এখন এখানে? সে বলল, হুম। মিস্টার চৌধুরী বলল, কাজের কাজ কিছু হয়েছে? সে বলল, স্যার সেই খবর দিতেই তো এখানে এসেছি। মিস্টার চৌধুরী বলল, কি খবর? সে বলল, বলছি স্যার। তারপর সেই লোকটি বলা শুরু করে, স্যার প্রথম খবর, আপনার বেয়াই মানে আফজাল আল ইমরানের হারিয়ে যাওয়া ছোট ছেলেকে খুঁজে পাওয়া গেছে। মিস্টার চৌধুরী বলল, ইয়ার কি করছো আমার সাথে? সে বলল, কেন স্যার? মিস্টার চৌধুরী বলল, কাকে খুঁজে পাওয়া গেছে আর কে হারিয়ে গেছে আমার জানার কোনো ইচ্ছে নেই, আসল খবর বলো। সে বলল, স্যার উত্তেজিত হবেন না, আমার কথাগুলো শুনুন আগে। মিস্টার চৌধুরী বলল, বলো। সে বলল, দ্বিতীয় খবর, আমাদের রাফসান বাবার এই অবস্থার জন্য যে দায়ী তাকেও খুঁজে পাওয়া গেছে। মিস্টার চৌধুরী বলল, কি? সে বলল, ইয়েস স্যার। মিস্টার চৌধুরী বলল, কোথায় সে? বল এক্ষুনি। সে বলল, আহ স্যার, আগে আমার কথাটা শেষ করতে দিন। মিস্টার চৌধুরী বলল, আরো বাকি আছে। সে বলল, তৃতীয় খবর, আমাদের সিক্রেট কারখানায় সেদিন কে রেড করার চেষ্টা করেছিল তার খবর পাওয়া গেছে। মিস্টার চৌধুরী এখন আর কোনো কথা বলছেন না, শুধু চুপ করে শুনেই যাচ্ছেন। আর সেই লোকটা বলে চলেছে, সে বলল, আপনার ল্যাপটপ থেকে সব ইনফরমেশন গায়েব কে করেছে তাকেও খুঁজে পেয়েছি স্যার। মিস্টার চৌধুরী বলল, হোয়াট? সে বলল, ইয়েস। আপনি যে ছেলেটার কথা বলছিলেন রাজ? মিস্টার চৌধুরী বলল, হুম। সে বলল, তার খোঁজও পাওয়া গেছে। সে কি করে, কোথায় থাকে? মিস্টার চৌধুরী বলল, কেউ? আর বাকিগুলো কারা বল। ফার্স্ট সবকটাকে আমি এক গুলিতে শেষ করব। সে বলল, রিল্যাক্স স্যার। মিস্টার চৌধুরী বলল, তুই এবার বল কে ওরা সবাই, আর কোথায় পাবো? সবগুলোকে একসঙ্গে মারবো আমি। বলে মিস্টার চৌধুরী বেডে শুয়ে থাকা রাফসানের কাছে গিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলে, সবকটাকে যেভাবেই মারি না কেন, কিন্তু আমার ছেলের এই অবস্থা যে করেছে আমি তাকে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। সে বলল, স্যার আমার খবর কিন্তু এখনো শেষ হয়নি। মিস্টার চৌধুরী বলল, বল কে এরা? সে বলল, স্যার রাফসান বাবার এই অবস্থা যে করেছে আমাদের সিক্রেট কারখানায়
যে ফার্স্ট রেড করার চেষ্টা করেছে, আপনার ল্যাপটপ থেকে যে ইনফরমেশন সরিয়েছে, এরা কেউ আলাদা ব্যক্তি নয় স্যার। মিস্টার চৌধুরী বলল কি? সে বলল হ্যাঁ স্যার, রাজও কিন্তু রাজ নয়, এরা কেউ আলাদা আলাদা ব্যক্তি নয়, একজন। আর ব্যক্তিটি হলো আপনার বেআইয়ের হারিয়ে যাওয়া সেই ছোট ছেলে আদিবাল ইহসান, সিনিয়র অফিসার অফ বাংলাদেশ আর্মি। মিস্টার চৌধুরী বলল হোয়াট? কি বলছো এসব? সে বলল ইয়েস স্যার, অল নিউজ আর 100% শিওর। মিস্টার চৌধুরী বলল নো, নেভার, হতে পারে না। রৌফ চৌধুরী এত বড় ধোঁকা কিছুতেই খেতে পারে না। আমার এত বছরের করে আসা প্ল্যানিং এভাবে শেষ হতে পারে না। সে বলল বোকামি হয়ে গেছে স্যার, আমরা এতটাই ওভার কনফিডেন্স ছিলাম যে আমাদের দুর্বলতার সুযোগ কেউ নিতে পারে আমরা তা কল্পনাও করতে পারিনি। মিস্টার চৌধুরী বলল সে এখন কোথায়? সে বলল হাসপাতালে। তারপর লোকটি সব ঘটনা খুলে বলে। মিস্টার চৌধুরী বলল কি, ঈশিতা পুলিশ অফিসার? সে বলল ইয়েস স্যার। মিস্টার চৌধুরী বলল ও গড, তুই এত বোকা কখন হয়ে গেলি চৌধুরী? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তোর নাকের ডগা দিয়ে তোর সাজানো স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে প্রতিনিয়ত, আর তুই টের পেলি না। কথাগুলো সে নিজেই নিজেকে বলছে আর একের পর এক লাথি মারছে হাসপাতালের দেয়ালে। ডোন্ট ওয়ারি ড্যাড। হঠাৎ কারো মুখে এই কথা শুনে দুজনেই পেছন ফিরে তাকায়। মিস্টার চৌধুরী বলল তুমি কেন উঠলে? শুয়ে থাকো বলে রাফসানকে ধরে বেডে শোয়াতে গেলে সে ওদের থামিয়ে দেয়। রাফসান বলল আই এম অল রাইট ড্যাড, ডোন্ট ওয়ারি। সে বলল স্যার কিছু একটা করতে হবে, আর না হলে যে কোনো সময় আমরা ধরা পড়ে যেতে পারি। মিস্টার চৌধুরী বলল কিছু তো একটা করতেই হবে। রৌফ চৌধুরী হাঁটতে জানে না। রাফসান বলল হাঁটতে হবে না ড্যাড। রাফসানের কথা শুনে দুজনেই অবাক হয়ে সেদিকে তাকায়। তারপর দুজনকে উদ্দেশ্য করে বলে আমি যা বলছি তোমরা এখন তাই করবে। মিস্টার চৌধুরী বলল তোমায় কোনো রিস্ক নিতে হবে না, তুমি আজ রাতের ফ্লাইটে আমেরিকা যাবে। কথাটা বলেই পাশের লোকটাকে অর্ডার দেয় টিকিট বুকিং করার জন্য। সে বলল ওকে স্যার। রাফসান বলল স্টপ, আমি যা বলছি তুমি তাই করো। রাফসান রেগে গিয়ে কথাগুলো বলে আর চৌধুরী সাহেব ছেলেকে বোঝানোর চেষ্টা করতে থাকেন। এর মধ্যেই কেবিনে কারো আগমন টের পেয়ে দুজনেই চুপ হয়ে যান এবং পেছন ঘুরে দেখতে পান রাফসানের মা ভেতরে প্রবেশ করছেন। রাফসানের মা বলল কি হয়েছে এখানে? মিস্টার চৌধুরী বলল তুমি রাফসানকে বোঝাও। রাফসানের মা বলল কি হয়েছে? চৌধুরী সাহেব সব ঘটনা খুলে বলেন তার স্ত্রীর কাছে। সব শুনে তিনি রাফসানকে কিছু বলতে যাবেন তার আগেই রাফসান বলল মম আমি যা বলছি তাই হবে ব্যাস। ওনারা দুজনেই হাল ছেড়ে দিয়ে রাফসানের উপর ভরসা করেন আর রাফসানের প্ল্যান অনুযায়ী কাজ করতে বেরিয়ে পড়েন মিস্টার চৌধুরী। এদিকে সবাই হাসপাতালে অপেক্ষা করতে থাকে আদির জ্ঞান ফিরার। 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো আদির জ্ঞান ফিরছে না। সবাই মহা চিন্তায় পড়ে যান। এদিকে ইসি এখনো আদির কেবিনেই ওর বেডের পাশে বসে আছে। টেনশনে ওর মাথা কাজ করছে না। ঘড়ির দিকে তাকিয়ে সে অবাক হয়ে যায় আর তাই সে উঠে যায় ডাক্তারকে ডাকার উদ্দেশ্যে। হঠাৎ কারো কণ্ঠ শুনে ইসি পেছনে ফিরে দেখে আদি চোখ খুলেছে। ইসি বলল আদি তুই ঠিক হয়ে গেছিস? আদিকে চোখ খুলতে দেখে ইসি খুশিতে আত্মহারা হয়ে পড়ে, কিন্তু ওর হাসি বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ তার আগেই আদির শ্বাসকষ্ট বেড়ে যায়। তা দেখে ইসি ঘাবড়ে গিয়ে ডক্টর ডক্টর বলে চিৎকার করতে থাকে। কেবিনের ভেতর থেকে ইসির চিৎকার শুনে সবাই ছুটে আসে ভেতরে। সবাই জানতে চায় কি হয়েছে, কিন্তু ইসি কারো কথার জবাব দিতে পারছে না। সবার প্রশ্নের মাঝখানে ডক্টর ভেতরে চলে আসেন। ডক্টর বলল দেখি সরে দাঁড়ান সবাই। ইসি বলল ডক্টর আদি চোখ খুলেছিল, আমার নাম ধরেও ডেকেছিল, কিন্তু ডক্টর বলল ম্যাম শান্ত হন, আমাকে দেখতে দিন। ভাবি এসে ইসিকে টেনে নিয়ে যান উনার দিকে। ইসি সরে দাঁড়ালে ডক্টর গিয়ে চেক করে আসেন। বাবা বলল ডক্টর কি হয়েছে? ডক্টর বলল চিন্তার কিছু নেই, ভয় কেটে গেছে, তবে এখন সাবধানে থাকতে হবে। সবাই বাহিরে চলে যান প্লিজ। রাতুল বলল সরি ডক্টর, স্যারকে এখন প্রোটেকশনে রাখতে হবে, কারণ ওনার এখানে একা থাকাটা রিস্ক। ইসি বলল আমি থাকবো। রাতুল বলল আপনি বাড়ি যান প্লিজ, কাল থেকে অনেক ধকল গেছে, চিন্তা করবেন না, স্যারের কাছে আমি আছি। ইসি বলল না আমার সমস্যা হবে না, আমি থাকতে পারবো। রাতুল কেবিনের বাহিরে পায়চারি করছে। এমন সময় ইসি চলে আসে। ও দেখে রাতুল পায়চারি করছে। ইসির দিকে চোখ পড়তেই রাতুল এগিয়ে আসে। রাতুল বলল ম্যাম আপনি কখন এলেন? ইসি বলল এই মাত্র। আদি কেমন আছে? রাতুল বলল স্যার ঠিক আছে। ইসি আর কোনো কথা না বলে কেবিনের ভেতরে চলে যায়। গিয়ে দেখে ডক্টর আদিকে চেক করছে। ইসিকে ভেতরে ঢুকতে দেখে ডক্টর বললেন আরে ম্যাম আসুন। ইসি বলল আদি কেমন আছে এখন ডক্টর? ডক্টর বলল আগের থেকে ভালো, ঘুমের ইনজেকশন পুশ করা আছে তাই ঘুমিয়ে আছে। আশা করি আজ রাতের মধ্যেই স্যার অনেকটা সেরে উঠবেন। ইসি বলল থ্যাংক ইউ ডক্টর। ডক্টর বলল দ্যাটস মাই ডিউটি ম্যাম। ইসি মুচকি হাসি দিয়ে বেডের দিকে চলে যায়। ডক্টর বলল ম্যাম আমি এখন আসি। ইসি বলল ওকে। ডক্টর বলল আপনি আছেন এখন এখানে? ইসি বলল হুম। ডক্টর বলল ঠিক আছে, তবে খেয়াল রাখবেন স্যার যেন জেগে না যায়, নিজে নিজে জেগে উঠবেন উনি, আর না হয় কিন্তু হিতের বিপরীত হয়ে যেতে পারে। ইসি বলল চিন্তা করবেন না ডক্টর, আমার দ্বারা আর কোনো ভুল হবে না। ডক্টর বলল ওকে ম্যাম বলে ডক্টর বেরিয়ে যান। ইসি আদিবের কাছে গিয়ে টুলে বসে পড়ে, মাথায় হাত বুলাচ্ছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদির দিকে। আই এম সরি আদি, আমার একটা ভুলের জন্য আজ তোর এই অবস্থা। আমি যদি
যদি সেদিন এই ভুলটা না করতাম তাহলে জানি না আমি আর কোনোদিন জানতে পারতাম কিনা যে তুই আমাদের হারিয়ে যাওয়া আদি। কিন্তু তবুও ভালো ছিল জানিস তো, সারা জীবন না হয় তোকে খুঁজেই বেড়াতাম, এটাই ভালো ছিল রে। তোকে এই অবস্থায় দেখতে আমার একটুও ভালো লাগছে না, বিশ্বাস কর, খুব কষ্ট হচ্ছে আমার। প্লিজ আদি তুই ওঠ, দেখ কেসটা এখনো আমরা শেষ করতে পারিনি। অথচ বোকা আমি, সেদিন তোকে গুলি করে ভেবেছিলাম পেয়ে গেছি আসল কালপ্রিট, কিন্তু এখনো পারলাম না শেষ করতে। আদি ওঠ না প্লিজ, আমরা একসাথে কাজ করব, একসঙ্গে আসামিকে ধরবো। ইসি একাই পাগলের মতো বকতে থাকে এসব। ইসি এখনো আদির পাশেই বসে আছে। হঠাৎ ওর ফোনে অচেনা একটা নাম্বার থেকে কল আসে। ইসি বলল হ্যালো, কে বলছেন? অপর পাশের কথা শুনে ফোনটা কেটে ইসি কেবিন থেকে বেরিয়ে পড়ে, কিন্তু বাহিরে এসে রাতুলকে পায় না। তাই সে একজন নার্সকে জিজ্ঞেস করে রাতুল কোথায়। নার্স মহিলাটি জানায় রাতুল নাকি ওয়াশরুমে গেছে। ইসি বলল ওকে, উনি ফিরলে বলবেন আমি চলে গেছি, উনি যেন স্যারের খেয়াল রাখে। নার্স বলল ওকে ম্যাম। ইসি নার্সের সাথে কথা বলে বেরিয়ে যায়। আর অন্যদিকে কিছুক্ষণ আগে রাতুলের ফোনে কারো কল চলে আসায় সে ইসিকে কিছু বলার সময় পায়নি, ফোন কানে নিয়ে ছুটে বেরিয়ে যায়। হাসপাতালে এখন কেউ নেই, আদি একা শুয়ে আছে বেডে। রাতুলকে যেখানে যেতে বলা হয় রাতুল কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় সেখানে, কিন্তু এখানে কেউ নেই, খালি নিস্তব্ধ জায়গা। রাতুল অবাক হয়ে যায়। সে পকেট থেকে ফোন বের করে ফোন আসা নাম্বারে ট্রাই করতে থাকে, কিন্তু নাম্বারটি বন্ধ। সে পড়ে যায় মহাচিন্তায়। হঠাৎ মনে পড়ে তার হাসপাতালের কথা। রাতুল বলল সর্বনাশ। রাতুল ইতোমধ্যে বুঝতে পারে এটা কারো চাল, ওকে হাসপাতাল থেকে বের করার জন্য। রাতুল ফোনটা নিয়ে কাউকে কল করতে যাবে, তার আগেই মাথায় ভারী কিছুর আঘাত অনুভব করে নিচে পড়ে যায়। এদিকে সুজন আদির খোঁজ করার জন্য রাতুলকে ফোন দেয়। একবার রিং হওয়ার পর ফোন অফ দেখায়, বারবার ট্রাই করার পরেও পায় না। সুজনকে চিন্তিত দেখে অগ্নি বলল কি ব্যাপার স্যার, চিন্তিত মনে হচ্ছে আপনাকে? সুজন বলল রাতুল ফোন তুলছে না, টেনশন হচ্ছে খুব। নীরব বলল স্যার ইশিতা জামানকে একটা কল করে দেখুন, কিছুক্ষণ আগে রাতুলের সাথে কথা হয়, ও জানায় উনি নাকি গেছেন হাসপাতালে। সুজন বলল গুড, আমি ট্রাই করে দেখি। সুজন অনেকবার ইসিকে ট্রাই করে কিন্তু কোনো কাজ হয় না। এবার বিরক্তি আর চিন্তার ছাপ ফুটে ওঠে সুজনের মুখে। আয়াস বলল কি ব্যাপার স্যার? সুজন বলল ইশিতার ফোনও একই অবস্থা। অগ্নি বলল মানে? সুজন বলল আমাদের এক্ষুনি হাসপাতালে যেতে হবে। নীরব অগ্নি তোমরা এদিকটা দেখো, আমরা আসছি। আয়াস বলল লেটস গো। দুজন বেরিয়ে পড়ে হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে আদি এখন একাই। নার্স মহিলাটি কাউকে ইশারায় ভেতরে আসতে বলে, সেই লোকটি ভেতরে ঢুকে কেবিনের দরজা বন্ধ করে দেয়। এদিকে সুজন আর আয়াস দুজনেই বাইক নিয়ে হাসপাতালের দিকে আসছে। বেশ অনেকক্ষণ পর তারা হাসপাতালে পৌঁছে যায়। হাসপাতালে এসে কাউকে দেখতে পায় না কেবিনের বাহিরে, তাই তাড়াতাড়ি ভেতরে ঢুকে যায় দুজন। আর ভেতরে যা দেখে তা দেখে দুজনেই অবাক হয়ে যায়। কিছুক্ষণ অবাক থেকে মুহূর্তেই ছুটে যায় আর আদিকে ধরে বেডে তুলে শোয়ায়। সুজন ডক্টর ডক্টর বলে চিৎকার করতে থাকে। সুজনের চিৎকারে ডাক্তার দৌড়ে এসে কেবিনে ঢুকলে আয়াস ডাক্তারের কলার চেপে ধরে। আয়াস বলল কোথায় থাকেন আপনারা? ডাক্তার বলল সরি স্যার। সুজন বলল হোয়াট সরি? আপনারা ভাবতে পারছেন কি হতে পারত যদি আমরা সময়ে পৌঁছাতে না পারতাম। ডাক্তার বলল প্লিজ আমাকে একটু দেখতে দিন। বলে ডাক্তার এগিয়ে যায় আর দুজন নার্স এসে ডাক্তারকে সাহায্য করে। আদিকে ঠিক করে শোয়ানোর পর আদি বলল সুজন শান্ত হ। অনেকটা হাঁপাতে হাঁপাতে কথাটা বলে আদি। নিজে নিজে আবার উঠে বসার চেষ্টা করতে থাকে সে। ডাক্তার বলল প্লিজ স্যার উঠবেন না। ডাক্তারের কথা শুনে আয়াস আবারও রেগে যায় ডাক্তারের উপর। আয়াস বলল এতটা দায়িত্বহীন কেন আপনারা? আমি আপনাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিচ্ছি। কথাটা বলে সে সুজনের দিকে তাকায়। সুজন হ্যাঁ সূচক সম্মতি জানালে পকেট থেকে আয়াস ফোন বের করতে যাবে, তখনই হাত ধরে ফেলেন ডাক্তার সাহেব। ডাক্তার বলল প্লিজ স্যার এমন কিছু করবেন না। সুজন বলল করবে না মানে? আজকে আপনাদের দায়িত্বহীনতার জন্য কি হতে পারত বুঝতে পারছেন? ডাক্তার বলল স্যার আমি। সুজন বলল একদম চুপ, আপনার কোনো বাহানা আমি শুনতে চাই না। আদি বলল থাম সুজন, আয়াস শান্ত হও। আয়াস বলল কি বলছেন স্যার? আদি বলল সিন ক্রিয়েট করো না, আমার কিছু হয়নি। সুজন বলল হতে পারতো। আদি এভাবে অনেকক্ষণ ধরে সুজন আর আয়াসকে বুঝিয়ে শান্ত করে। সুজন বলল কে এসেছিল ভেতরে? আদি বলল চিনতে পারিনি, আমার চোখ মেলতেই দেখতে পাই আমাকে আক্রমণ করতে আসছিল। অনেক ধস্তাধস্তির পর হঠাৎ না পেরে পালিয়ে যায়। সুজন বলল ধস্তাধস্তি মানে? সুজন অবাক হয়ে উঠে ডাক্তারের সামনে চলে আসে। সুজন বলল ধস্তাধস্তি মানে কি? এখানে এত সব কাণ্ড হয়ে যাচ্ছে আর আপনারা কিছু টের পাননি? ডাক্তার বলল স্যার এখানে তো একজন নার্স দায়িত্বে ছিলেন। আয়াস বলল কোথায় সে? তারপর পুরো হাসপাতালেও সেই নার্সকে খুঁজে পাওয়া যায় না। আদি বলল বাদ দে, নার্স পালিয়ে গেছে। এর মধ্যে হাসপাতালে বাড়ির লোক পৌঁছে যায়।
সবাই বেশ উত্তেজিত। ডাক্তারের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছেন ভাইয়া। সুজন ভাইয়াকে গিয়ে বলেন কিছু না বলার জন্য, কারণ আদি বারণ করেছে। আদি সবাইকে দেখে অবাক হয়ে যায়। সুজন বলল অবাক হওয়ার কিছু নেই, সবাই সবটা জেনে গেছে। আদি বোকার মতো তাকিয়ে থাকে সবার দিকে, কিন্তু কেউ কিছু বলে না, আর আদিও কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। বাবা কিছু বলতে যাবেন তার আগেই সুজন বলে রাতুল এবং ঈশিতার কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। সুজন কথাটা আয়াসকে উদ্দেশ্য করে বলে, কিন্তু সে খেয়াল করে সবাই ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আদি বলল কি হয়েছে? সুজন বলল তেমন কিছু না। আদি বলল দেখ মিথ্যে বলিস না। আয়াস বলল স্যার প্লিজ উত্তেজিত হবেন না, আমি বলছি। আয়াস আদিকে সবটা খুলে বলে। আদি বলল কি বলছো কি তোমরা? দুজন মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না আর তোমরা আমাকে জানানোর প্রয়োজন মনে করছো না? সুজন বলল তুই তো এতদিন সুস্থ ছিলি না। আদি কিছু না বলেই হাতের স্যালাইন অন্যান্য মেশিন খুলে উঠে দাঁড়ায়। বাবা বলল আদি কি করছিস তুই বাবা? আদি বলল প্লিজ আমাকে যেতে হবে। ভাইয়া বলল ভাই কোথায় যাবি তুই? তুই তো ঠিক মতো দাঁড়াতেই পারছিস না। এর মধ্যে আদির মা আর নিশি দুজনেই ভেতরে ঢুকে। ওরা আসেনি আগে। মা বলল কি ব্যাপার আদি, কোথায় যাচ্ছিস বাবা? আদি বলল এখন সময় নেই, আমি আসছি। সবাই অবাক হয়ে ওর বেরিয়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সুজন আর আয়াস দুজনেই পেছনে দৌড়ে বেরিয়ে যায়। সুজন বলল আদি কোথায় যাবি তুই? আদি বলল ওদের খুঁজতে যাব। আয়াস বলল কোথায় খুঁজবো স্যার? আদি বলল ওদের ফোন ট্র্যাক করতে থাকো। সুজন বলল আমি কন্ট্রোল রুমে ফোন করছি। বলে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে যায়। বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে কিন্তু কোনো খোঁজ পায় না। এদিকে চৌধুরী সাহেব প্রস্তুতি নিয়ে নিয়েছেন দেশের বাহিরে যাওয়ার। চৌধুরী বলল রাফসান এখন তো চলো, না হলে আর রক্ষে থাকবে না। রাফসান বলল আমি যাব না, ওই আদিবাল ইহসানকে শেষ না করা পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। ওদের কথার মাঝখানে একটা লোক ভেতরে ঢুকে আসে। সে বলল স্যার সর্বনাশ। চৌধুরী বলল কি? সে বলল স্যার আদি সুস্থ হয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে সে কথাটি বলে। রাফসান লোকটির কথা শুনে গিয়ে ওর কলার চেপে ধরে। রাফসান বলল হতে পারে না, আদি কিছুতেই ঠিক হতে পারে না। চৌধুরী বলল রাফসান এখনই আমাদের বের হতে হবে ফার্স্ট। সে বলে স্যার এয়ারপোর্টে ওরা ঘেরাও করে রেখেছে। চৌধুরী বলল হোয়াট? রাফসান বলল ডোন্ট ওয়ারি ড্যাড। চৌধুরী বলল বলছো কি তুমি? রাফসান বলল আমাদেরকে দেশের বাইরে যেতে দিতে বাধ্য হবে ওরা। চৌধুরী বলল মানে? রাফসান বলল ওয়েট অ্যান্ড ওয়াচ। রাফসানের কথার মাথামুন্ডু কিছুই বুঝতে পারেনি চৌধুরী সাহেব। তিনি অবাক হয়ে শুধু তাকিয়ে থাকেন। রাফসান বলল ড্যাড লেটস গো। চৌধুরী বলল এয়ারপোর্ট এখন সুরক্ষিত না, কি করে যাব আমরা? রাফসান বলল চলো তো। বলে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এদিকে আদিরা তিনজন মাঝপথে ওদের গাড়ি থামিয়ে দেয়। যদিও গাড়িটি থামানো হয় আদির ইশারায়। সুজন বলল কি ব্যাপার, এখানে গাড়ি থামালি কেন? আদি বলল তোরা এয়ারপোর্টে চলে যা। সুজন বলল মানে? আদি বলল এত কথা বলিস না, তোরা ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টে চলে যা। এই বলে ওদের গাড়ি থেকে নামিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে পড়ে। ওরা দুজন হাবলার মতো দাঁড়িয়ে থাকে রাস্তার মাঝখানে। চোখের পলকে আদির গাড়িটি উদাও হয়ে যায়। সুজন একটা ট্যাক্সি দাঁড় করিয়ে উঠে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। সুজন পৌঁছে দেখে আগে থেকে অগ্নি, নীরব এবং পুলিশের বেশ কিছু অফিসার সহ আরো অনেক সদস্য রয়েছে। সুজন বলল কি অবস্থা? নীরব বলল স্যার সবকিছু এখনো কন্ট্রোলে আছে আমাদের। সুজন বলল ওরা এখনো আসেনি? অগ্নি বলল নো স্যার। সুজন বলল ওকে। ওদের কথার মাঝখানে কেউ ওদের ডাকে আর সবাই দৌড়ে কন্ট্রোল রুমের দিকে চলে যায়। আয়াস বলল আসছে স্যার। সুজন বলল ওদের এখানেই আটক করতে হবে, কোনো ভুল যেন না হয়। ওদের কিন্তু নিজেদের ফ্লাইট আছে, যে কোনো সময় আমাদের ফাঁকি দিতে পারে। কিছুক্ষণের মধ্যে চৌধুরীরা এয়ারপোর্টে পৌঁছে যায় আর তখনই ঘিরে ধরে চারদিক থেকে পুলিশ এবং আর্মিরা। সুজন বলল ইউর গেম ইজ ওভার স্যার। চৌধুরী বলল হু আর ইউ? সুজন বলল সেটা পরেই টের পাবেন। রাফসান বলল ওয়েট অফিসার। রাফসানের কথা শুনে চমকে যায় সবাই। রাফসান বলল প্লিজ একটু অপেক্ষা করেন। কথাটা বলে পকেট থেকে কিছু একটা বের করে দেখায়, যা দেখে সবাই আটকে ওঠে। নীরব বলল স্যার এখন কি করব আমরা? সুজন বলল বুঝতে পারছি না। রাফসান বলল হেই অফিসার হারি আপ। সুজন শুধু চোখটা পাকিয়ে তাকায় রাফসানের দিকে। এর মধ্যে এয়ারপোর্টের ভেতরে কারো প্রবেশ ঘটে, যা দেখে একজন ছাড়া বাকি সবাই অবাকের চরম সীমায় গিয়ে হোঁচট খায়। রাফসান বলল বাহ, এসে গেছে আমাদের নাটের গুরু। হাসপাতাল থেকে উঠে সোজা এখানে চলে এলি মরতে? আদি রাফসানের কথাগুলো চুপচাপ শুনেই যাচ্ছে, কোনো কথা বলছে না। রাফসান গিয়ে আদির সামনে দাঁড়ায়। রাফসান বলল মিস্টার আদিব কেমন আছেন? আদি বলল আলহামদুলিল্লাহ, আপনি? রাফসান বলল খুব ভালো, তবে এখন আরো ভালো থাকবো। ওদের দুজনের এইরকম ব্যবহারে উপস্থিত সবাই ভেবাচেকা খেয়ে যায়। আদি বলল কোনো না কোনো একটা দিক থেকে আপনি আমার বেয়াই হন। রাফসান বলল তা তো বটেই। সুজন বলল আদি ব্যাপার কি? আদি এবার অট্টহাসিতে ভেঙে
পড়ে, তার সাথে রাফসান নিজেও। দুজনের হাসি দেখে এখানে সবাই হতবাক। চৌধুরী বলল, রাফসান কি হলো তোমার? আদি বলল, আহ আঙ্কেল, কাকে রাফসান বলছেন বলুন তো? চৌধুরী বলল, মানে? সুজন বলল, এই আদি কি বলছিস এসব? আদি বলল, ইয়েস ব্রো। নীরব বলল, স্যার ঠিক আছেন আপনি? আদি বলল, আমি একদম ঠিক আছি। সুজন বলল, তুই জানিস কার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছিস? রাফসান চৌধুরী, রৌফ চৌধুরীর ছেলে। আর রৌফ চৌধুরীকে তা তো তোর জানাই আছে। আদি বলল, আমি জানি সবটাই, কিন্তু তোরা জানিস না। সুজন বলল, মানে? আদি রাফসানের দিকে ইশারা করে বলল, আমি বলবো নাকি তুমি বলবে? সুজন বলল, ও বলবে মানে? তুই কি বলছিস আদি? রাফসান বলল, আমি বলছি, আপনারা আমাকে যা ভাবছেন আমি সে নই, তবে যাকে ভাবতেও পারছেন না আমি সে। আয়াস বলল, ওয়েট, আরে ভাই তুমিও তো কনফিউজড করে দিচ্ছ আমাদের। রাফসান বলল, আসলে আমার নাম আমান। নাম শুনে এখানে উপস্থিত সবাই আকাশ থেকে পড়ে। চৌধুরী বলল, কি বলছো এসব তুমি রাফসান? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আদি বলল, না, ও একদম ঠিক আছে, ওর নাম আমান। সুজন বলল, আমি কিছু বুঝতে পারছি না আদি, কি সব যা তা বলছিস? সুজনের কথার মাঝখানে চৌধুরী সাহেব এসে আমানের কলার চেপে ধরে। সবাই মিলে ছাড়িয়ে দূরে নিয়ে যান দুজনকে। সুজন বলল, আদি প্লিজ আমাদের বিষয়টা খুলে বল, তোর পায়ে পড়ি। এমন সময় বাড়ির সবাই এখানে এসে উপস্থিত হয়ে যায়। ভাবি বলল, ভাইয়া তুই এখানে? ভাইয়া বলল, এ কি আমান, তুমি কবে ফিরলে আর এখানেই বা কি করছো? ভাবির রিয়াকশন আর ভাইয়ার কথা শুনে সবাই আরেক দফা শক খায়। নীরব বলল, এখানে কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না স্যার। আদি বলল, ওর নাম আমানুল্লাহ, আমাদের ডিপার্টমেন্টেরই একজন। ওর পোস্টিং ছিল খাগড়াছড়িতে, কিন্তু এত বছর ও বিদেশের শান্তিরক্ষা বাহিনীতে ছিল। আচ্ছা সুজন, তোর মনে আছে আমি বেশ কিছুদিনের জন্য বিদেশে গিয়েছিলাম একটা কাজের জন্য? সুজন বলল, আদি বলল, আমানের সাথে আমার তখনই দেখা হয় আর পরিচয় হয়। ভাবি বলল, ভাইয়ার সাথে তোমার পরিচয় আগে থেকেই ছিল? আদি বলল, ভাবি বলল, কই, ভাইয়া তো আমায় কিছুই বলেনি। আদি বলল, আমি বারণ করে রেখেছিলাম। সুজন বলল, আদি আমার কিন্তু কিছুই মাথায় ঢুকছে না। অগ্নি বলল, স্যার দুটো মানুষ একরকম কি করে হতে পারে? আদি বলল, আমারও আশ্চর্য লেগেছিল প্রথম, কিন্তু আমার মনে পড়ে কোথায় একটা পড়েছিলাম যে পৃথিবীতে নাকি একই রকম দেখতে তিনজন মানুষ হয়, আর আমি নিজের চোখে দুজনকে দেখেছি। সুজন বলল, কিভাবে, কি করলি? আদি বলল, বলছি, রাতুল যখন আমায় চৌধুরী পরিবারের পুরো ডিটেলস দিয়েছিল তখন ওই রাফসান চৌধুরীকে দেখে আমার কেমন যেন চেনা চেনা লাগে। ভাইয়া বলল, তারপর? আদি বলল, তারপর আমার মনে পড়ে আমানের কথা। আমি সঙ্গে সঙ্গে ফাইল ঘেটে আমানের পরিচয় এবং বায়োডাটা দেখে ওর সাথে যোগাযোগ করি। আসল রাফসানকে কোমায় রেখেই আমি আমানকে দিয়ে রাফসানের নাটক শুরু করাই। আমাদের কাজটা অনেক আগেই শেষ হয়ে যেত, কিন্তু আমার দুর্ভাগ্য তার আগেই গুলি লেগে যায়। কিন্তু হ্যাঁ, আমি হাসপাতালে থাকার পরও রাজন আর আমান খুব দক্ষতার সাথে প্ল্যান অনুযায়ী কাজ করে যায়। সুজন বলল, প্ল্যান অনুযায়ী সব করে মানে? আয়াস বলল, স্যার আজ তাহলে আপনার উপর কে আক্রমণ করেছিল? আদি বলল, কেউ না, এটা পুরোটাই আমার একটা প্ল্যান ছিল। সুজন সহ বাকি সবাই একই প্রশ্ন করে বসে। আদি বলল, এটা সত্যি যে আমার গুলি লেগেছিল আর আমি অসুস্থ ছিলাম, তবে আমার জ্ঞান 18 ঘন্টার মধ্যেই ফিরে এসেছিল। ডক্টরকে আমি নিজেই বারণ করে রেখেছিলাম যেন কাউকে কিছু না বলে, এর জন্যই ডক্টর কিছু বলেনি। আদির কথা শুনে কার কি রকম রিয়াকশন আপনারা আশা করি বুঝে গেছেন। বাবা বলল, আচ্ছা আসল রাফসান কোথায়? আমান বলল, সে এখনো কোমায় রয়েছে। চৌধুরী বলল, এত বড় ধোঁকা! চৌধুরী বুঝতেও পারেনি এভাবেই নিমিষে তার সবকিছু শেষ হয়ে যাবে, তাও সেটা তার অজান্তে। আদি বলল, 22 বছর ধরে দেশের মানুষকে, নিজের পরিবারকে, নিজের আপনজনকে আপনি এর থেকেও জঘন্যভাবে ধোঁকা দিয়ে আসছেন মিস্টার চৌধুরী। আদির কথায় সবাই সম্মতি জানায়, আর তখনই প্রবেশ করে রোহান এবং ওর মা মিসেস রাবেয়া চৌধুরী। উনাদের সবটা খুলে বলার পর নিজেরাও মুখ ফিরিয়ে নেন মিস্টার চৌধুরীর দিক থেকে। অসহায় রৌফ চৌধুরী বুঝে যান উনার পাপের ফল এবার ভোগ করার সময় এসে গেছে, তাই বাধ্য ছেলের মতো সব স্বীকার করে নেয়। ঘটনা শেষে পুলিশ কনস্টেবল এসে হাতকড়া পরিয়ে নিয়ে যায় আসামিকে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। সুজন বলল, এই 1 মিনিট, রাতুল আর ঈশিতা ওরা কোথায়? ভাইয়া বলল, ঠিকই তো আদি, তুই তো সব করলি, কিন্তু ওদের কি হলো? আদি বলল, ডোন্ট ওয়ারি, ওরা সেফ আছে। অগ্নি বলল, কিন্তু ভিডিও? আমান বলল, ওইটা এডিট করা। সুজন বলল, কোথায় ওরা? আদি বলল, আসলে ওদের দুজনকেই ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়েছে, তবে ডোজ মারাত্মক বেশি হয়ে গেছে, তাই এখনো জ্ঞান ফিরেনি। বাবা বলল, কি বলছিস, বেশি হয়ে গেছে মানে? ওরা ঠিক আছে তো? আদি বলল, সবাই ঠিক আছে। ভাইয়া বলল, কোথায় ওরা? আদি বলল, দেখা হবে, এখন সবাই এখান থেকে চলো। তারপর সবাই এয়ারপোর্ট থেকে বাড়িতে চলে আসে। এসে দেখে ইসি এবং রাতুল দুজনেই বাড়িতে ড্রয়িং রুমে বসে আছে। ওদের দেখে সবাই অবাক হয়ে এসে ওদের খোঁজ খবর নিতে থাকে। সবাই ওদের নিয়ে ব্যস্ত হয়ে যায়। এই ফাঁকে আদি নিজের রুমের দিকে চলে যায়। কিছুক্ষণ পর আদি তার ব্যাগপত্র নিয়ে বেরিয়ে আসে, যা দেখে সবাই বাকরুদ্ধ হয়ে পড়ে। ইসির বাবা বলল, এ কি আদি, এসব কি? আদি বলল, আমি চলে যাচ্ছি। আদির মা এসে ছেলেকে জড়িয়ে ধরে বলল, বাবা কি বলছিস তুই এসব? আদি নিজেকে ছাড়িয়ে নিয়ে
বলল, দেখুন আমি এখানে থাকতে আসিনি, একটা কাজে এসেছিলাম, আমার কাজ শেষ। বাবা বলল, মানে? আদি কি বলছিস এসব? আদি বলল, আমি কিন্তু নিজের পরিবারের কাছে ফিরে আসিনি। আরু বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে ভাইয়া, তুই জানিস তুই চলে যাওয়ার পর এই বাড়ির মানুষগুলো কতটা কষ্ট পেয়েছে? ভাইয়া 3 দিন কিচ্ছু খায়নি, নিজের ভুল বুঝতে পেরে কতটা কষ্ট পেয়েছে। ভাইয়াকে অনেক কষ্টে ডিপ্রেশন থেকে ফিরিয়ে আনতে হয়েছে। বাবা মায়ের কথা না হয় বাদই দিলাম, তুই জানিস ইশিয়াপুর কি অবস্থা হয়েছিল? বিদেশ থেকে ফিরে এসেছিল একেবারের জন্য, তাও এসেছিল তোর জন্য, কিন্তু যখন এসে তোকে খুঁজে পায় না তখন দায়ী করতে থাকে নিজেকে। আপুর কথা একটাই ছিল, যদি আপু বিদেশ না যেত তাহলে হয়তো তুই বাড়ি থেকে বেরিয়ে যাইতি না। আর এইসব কিছুর জন্য নিজেকে এবং আমাদের 2 পরিবারকে দায়ী করতে থাকে। তুই জানিস আপু কোথায় থেকে বড় হয়েছে? আদি বলল, কোথায় থেকে বড় হয়েছে মানে? আরও বলল, তুই পরিবার ছাড়া ছিলি বলে আপু নিজেও পরিবার ছেড়ে দিয়েছে, খুব সাধারণ একটা হোস্টেলে থেকেছে, সেখানেই থাকা খাওয়া পড়াশোনা করেছে। আদি বলল, কি সব বলছিস? আরও বলল, তুই ভেবেছিস তুই চলে যাওয়ার পর কেউ তোর খোঁজ করেনি, কিন্তু না, বাবা সারা শহর তোকে খুঁজেছে, পাইনি, পাবে কি করে? তুই চলে গেলি চট্টগ্রামে, তোর পরিচয় পাওয়ার আগের দিন পর্যন্ত আপু তোকে খুঁজেছে, আর তোর পরিচয় পাওয়ার পর তো পাগল প্রায় হয়ে গেছিল, আর তুই কত সুন্দর চলে যাচ্ছিস। বাহ, একটা কথা কি জানিস তো ভাইয়া, ইসি আপু ঠিকই বলেছে, যদি গুলি না লাগতো তাহলে হয়তো এত কাছে পেয়েও তোকে সারা জীবন খুঁজে যেতেই হতো, শুধু তোর ইগোর জন্য। মা নিজের এত শখের চাকরি ছেড়ে দিয়েছে তোকে হারিয়ে। এতক্ষণ ধরে আদির বোন আদিকে এই কথাগুলো বলল, কেউ কিছু বলে না। ইসি বলল, প্লিজ অনেক হয়ে গেছে, আর একটা কথাও এখানে বলার আমি প্রয়োজন মনে করছি না। আরও বলল, আপু কিছু বলতে যাবে তার আগেই থামিয়ে দেয় ইসি। ইসি বলল, বললাম তো আর কোনো কথা হবে না। আদি বলল, আমারও তো কিছু বলার আছে, এভাবে অর্ডার দিলে আমি বলবো কি করে? ইসি বলল, কি বলবি তুই, কি বলার আছে? আদি বলল, অনেক কিছু। ইসি বলল, কিছু না, বেরিয়ে যা, তোর যেখানে যাওয়ার এক্ষুনি বেরিয়ে যা, আমি নেক্সট টাইম তোকে এই বাড়িতে দেখতে চাই না। আদি বলল, আরে কথা তো শোন। কারো কথায় কান্না দিয়ে ইসি নিজের রুমে চলে যায়। এদিকে আদি নিজের বাবা মা ভাই বোন সবার কাছে ক্ষমা চায়, আর নিজেই আদির মাকে জড়িয়ে ধরেছে। এই প্রথমবার সে তার ভাইয়ার বুকে মাথা রাখতে পেরেছে। এভাবে কিছুক্ষণ চলার পর ভাবি বলে, আদি তোমার একবার ইসির কাছে ক্ষমা চাওয়া উচিত। ভাইয়া বলল, তোকে হারিয়ে সব থেকে বেশি কষ্ট কিন্তু ইসি পেয়েছে। আদি বলল, যাচ্ছি। আদি চলে আসে উপরে, ইসির রুমের দিকে ভয়ে ভয়ে পা বাড়ায়, কিন্তু সেখানে দেখে ইসি নেই। ব্যাপার কি, গেল কোথায়? আদি মনে মনে ভাবে হয়তো ছাদে আছে, তাই সে ছাদের দিকে যাবে। সে সময় চোখ যায় নিজের রুম, মানে আদির আগের রুমের দিকে। দরজায় উকি মেরে দেখে ইসি এখানেই বসে আছে, তাই আদি গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করে। কারো প্রবেশ টের পেয়ে ইসি বুঝে যায় কে এসেছে, তাই না ঘুরেই বলে, কারো রুমে আসতে গেলে নক করে আসা লাগে, এইটুকু কমন সেন্স নেই? আদি বলল, যাহ বাবা, আমার ঘরে আমি নক করে আসবো কোন দুঃখে শুনি? ইসি বলল, আপনার ঘর মানে? আদি বলল, আমার ঘর। ইসি বলল, কিন্তু আপনি তো এই বাড়ির কেউ না, আপনার পরিচয় আপনি একজন আর্মি অফিসার, আর এই ঘরটা এই বাড়ির ছোট ছেলের। আদি বলল, আমি এই বাড়ির ছোট ছেলে ম্যাডাম। ইসি বলল, আমি মানি না। আদি বলল, আচ্ছা ঠিক আছে, আমার পরিচয় যখন আর্মি অফিসার, তেমনি আপনিও তো পুলিশ অফিসার, তাহলে এই বাড়ির ছোট ছেলের রুমে কি করেন? ইসি বলল, তার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? আদি বলল, ইসি বলল, আমার ইচ্ছে হয় তাই আসি। আদি বলল, আমারও তাই। ইসি একটা আঙ্গুল আদির দিকে তুলে বলে, দেখ আদি, আমার ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। আদি বলল, আমার আছে নাকি? বলে ইসির আঙ্গুল ধরে টান মেরে নিজের কাছে নিয়ে আসে, এতটাই কাছে যে আদির গরম নিঃশ্বাস ইসির মুখের উপর পড়ছে। ইসি বলল, ছাড়। আদির কোনো হুঁশ নেই, কেমন যেন একটা নেশার ঘরে আছে। ইসি বলল, আদি কোথায় হারিয়ে গেলি? ছাড় না প্লিজ, লাগছে তো আমার। ইসির চিৎকারে ঘোর কাটে আদির। আদি বলল, সরি সরি বলে আদি ইসিকে ছেড়ে দেয়। আদি আবারও এগিয়ে গিয়ে ইসির সামনে দাঁড়ায়, ওর দু কাঁধে হাত রেখে বলে, আচ্ছা ইসি, তুই আমার উপর অনেক রেগে আছিস তাই না? ইসি বলল, কেন? আদি বলল, ওই যে আমি তোদের থেকে নিজেকে আড়াল করে রেখেছি, আজকে চলে যাচ্ছিলাম আর সবাইকে কত কষ্ট দিলাম। ইসি বলল, ধুর, রাগ করবো কেন? তুই জানিস না আদি, তোকে ফিরে পেয়ে সবাই কতটা খুশি। আদি বলল, তুই? ইসি বলল, আমার জীবনে সবচেয়ে সেরা গিফট পেয়ে গেছি। তুই চলে যাওয়ার পর আমি কারো কাছ থেকে কোনো গিফট নেইনি, শুধু সবসময় তোকে ফিরে পেতে চেয়েছি, কারণ তুই আমার সেরা গিফট। আদি বলল, তাই? ইসি বলল, আদি বলল, আই এম সরি। ইসি বলল, কেন? আদি বলল, এতদিন কষ্ট দেওয়ার জন্য। ইসি বলল, সরি তো আমার তোকে বলা উচিত, কারণ আমি তোকে ফিরে পেয়ে আবারও হারাতে বসেছিলাম আমার নিজের দোষে। আদি বলল, তুই তোর দায়িত্ব পালন করেছিস, তবে হ্যাঁ সরি তোর বলা উচিত। ইসি বলল, আমি জানি, আই এম সরি আদি। আদি বলল, না আমাকে না। ইসি বলল, তাহলে? আদি বলল, সবার কাছে। সবাই আমার জন্য যতটা কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট তোর জন্য পেয়েছে, কারণ আমি তো হারিয়ে গিয়েছিলাম আর তুই তো থেকেও ছিলি না।
না, তোর জন্য অনেক কেঁদেছে সবাই। আমি এখানে আসার পর নোটিশ করেছি। ইসি বলল কিন্তু আমার কিছু ভালো লাগেনি, আমি জাস্ট কাউকে সহ্য করতে পারতাম না। আদি বলল এখন নিচে চল, সবাই আছে, আমাদের উচিত সবার কাছে ক্ষমা চাওয়া। আদির কথা মতো ইসি নিচে চলে আসে, এসে দেখে সবাই আছে নিচে। ইসি আর আদিকে একসাথে দেখে সবাই বেশ খুশি হয়। নিশি বলল উফ আপি, তোদের দুজনকে একসাথে যা লাগছে না। নিশির কথায় আদি আর ইসি দুজনেই লজ্জা পেয়ে যায়। এতক্ষণ আদি ওর হাত ধরেছিল, হঠাৎ করে ইসি হাতটা ছাড়িয়ে নেয়। বাবা বলল আজ আমাদের বাড়িটা পরিপূর্ণ মনে হচ্ছে, আল্লাহর কাছে প্রার্থনা সবসময় যেন এইরকম থাকে। আঙ্কেল বলল আচ্ছা তোরা দুজন আবার চলে যাবি না তো বাড়ি ছেড়ে? ইসি বলল না বাবা, কোথাও যাব না। আঙ্কেল বলল কি? এত বছর পর নিজের মেয়ের মুখে বাবা ডাক শুনে খুশিতে চোখে পানি চলে আসে। আদি পেছনে এসে উনার কাঁধে হাত রেখে ভরসা দেয়। বাড়ির সবাই আনন্দে মেতে উঠে। এভাবেই চলতে থাকে তাদের বাকি জীবন। সবাই দোয়া করবেন যেন সবসময় সবাই এভাবেই মিলেমিশে থাকতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। 16 বছর পর গল্প এখানেই শেষ করলাম।